আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের 21 দিনের টানা লাইভ ক্লাসে শুরু হয়ে গেল আবার 100% সামাজিক, মাঝে মাঝে অসামাজিক আমাদের পূর্ণদৈর্ঘ্য ফিজিক্স লাইভ ক্লাস। আজকে আমরা 12 নম্বর দিন অতিক্রম করে 13 নম্বর দিনে হাজির হয়েছি। 13 নম্বর দিনে তোমাদের সাথে আবার ফিজিক্সের প্রেমে মাতাল হয়ে যাবো ইনশাল্লাহ। তো তোমরা যারা আসা শুরু করেছো তোমাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। খুবই দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিতে থাকো, 1 ডজন মেনশন দিতে থাকো, আর শেয়ার করে ফেলো টুক করে, যাতে সবাই আমাদের লাইভ ক্লাসে হাজির হতে পারে। সো আজকের লাইভ ক্লাসে 13 নম্বর লাইভ ক্লাসে, ফিজিক্সের 13 নম্বর লাইভ ক্লাসে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে আমাদের ফিজিক্স বইয়ের খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, প্রথম পত্রের সর্বশেষ চ্যাপ্টার আদর্শ গ্যাস। এই আদর্শ গ্যাস চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করব। আদর্শ গ্যাস চ্যাপ্টারে বেশ কয়েকটা টপিক আছে যেটা আমরা কখনোই ফিল করতে পারিনি, কখনোই না। এই ধরনের একটা টপিকের নাম হচ্ছে শিশিরাঙ্ক, আর একটা টপিকের নাম হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। সো আজকে আমরা জোর দিব শিশিরাঙ্কের উপরে এবং আপেক্ষিক আর্দ্রতার উপরে। সো তোমরা যারা এখন আসা শুরু করেছো খুব দ্রুত মেনশন করতে থাকো, খুব দ্রুত শেয়ার করতে থাকো, ছড়িয়ে দাও 56,000 বর্গ মাইল। আমরা শুরু করে দিচ্ছি অস্থির জাক্কাস লাইভ ক্লাস। ওকে, মজা হবে, বিনোদন হবে, সবকিছু হবে, পড়াশোনাও হবে। আচ্ছা, আমাদের আজকে দেখবো আমরা চ্যাপ্টার 10 আদর্শ গ্যাসের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে খুব ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে শিশিরাঙ্ক এবং হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এই টপিকটা আমরা আজকে দেখব, শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা। ওকে, তোমরা যারা আসা শুরু করেছো আমি তোমাদেরকে বলবো খুব দ্রুত আমাদের লাইভ ক্লাসের লিঙ্কটা যত গ্রুপে তুমি জয়েন আছো সবগুলা গ্রুপে শেয়ার করে দাও, কপি করে দিয়ে দাও, পেস্ট করে, যাতে করে সবাই লাইভ ক্লাসটা করতে পারে। তোমার প্রত্যেকটা ফ্রেন্ড যেন লাইভ ক্লাসটা করতে পারে। আমার খুবই দুঃখ লাগে তোমরা শেয়ার করো না, আমার খুবই দুঃখ লাগে তোমরা মেনশন করো না, তোমাদের ফ্রেন্ডদেরকে তোমরা দেখাতে চাও না, এটা খুবই দুঃখের ব্যাপার। তোমাদের জন্য ফ্রি লাইভ ক্লাস নিচ্ছি 21 দিন ধরে, আজকে 13 নম্বর পর্বে এসে হাজির হয়েছে আমরা। সো তোমাদের উচিত এই ফ্রি ক্লাসের বিনিময়ে তোমরা আমাদের এই ক্লাসটা ছড়িয়ে দেওয়া 56,000 বর্গ মাইল। কাজে আমি বারবার তোমাদেরকে বলবো মেনশন করতে থাকো অনেক বেশি। তুমি যত ফ্রেন্ডকে মেনশন করবা তারা আজকে লাইভ ক্লাসে হাজির হবে, ফলে তারা যদি লাইভ ক্লাস থেকে কিছু শিখে তোমার জন্য দোয়া করবে। দোয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই দোয়া তুমি তোমার পড়ালেখার বরকতে পাবে। ওকে, এবং শেয়ার করতে থাকো, যত গ্রুপে আসো তুমি সব গ্রুপে শেয়ার দাও। সবচেয়ে বেশি যে শেয়ার করতেছে, সবচেয়ে বেশি মেনশন যে করতেছে, তার জন্য থাকবে আকর্ষণীয় হেডফোন, একটি নয় 3টি আকর্ষণীয় হেডফোন থাকবে তার জন্য। সো তোমরা খুব দ্রুত আজকে লাইভ ক্লাসটা শেয়ার করো এবং মেনশন করো। আমি চাই আজকে লাইভ ক্লাসটা 1000 শেয়ার হবে, 20,000 মেনশন হবে ইনশাল্লাহ, তখন ভিউ হবে 5,000। যদিও হবে না তবে আশা করার সমস্যা নাই, আশা করলাম আর কি। হবে না দেখিয়ে দাও তো তোমরা। আচ্ছা ঠিক আছে, ওকে, তোমরা যারা আসা শুরু করেছো তোমাদেরকে আবার স্বাগতম জানাই, আমরা শুরু করে দিব। আচ্ছা, তো তোমাদের এখানে আজকে লাইভ ক্লাস অনেকেই হয়তো নতুন এসেছো, সো তাদের জন্য একটু বলে রাখে আমাদের প্রোগ্রাম সম্পর্কে। আমরা তোমাদের জন্য অর্থাৎ 21 বেসের জন্য 21 দিনের ফ্রি সেবা চালু করেছি। 21 দিনের এই ফ্রি সেবাতে তুমি 21টা ফ্রি লাইভ ক্লাস পাবে, 21টি চ্যাপ্টারের উপরে, 21টি ফ্ল্যাশ বুক পাবে, 21টা ফ্রি এক্সাম দিতে পারবে। ওকে, সো তোমাদেরকে আমাদের প্রিপারেশন স্টাইলটা একটু বলে নিই। আমাদের 4 স্টেপে প্রিপারেশন নিয়ে থাকি আমরা। প্রথম স্টেপটা হচ্ছে লাইভ ক্লাসটা করা, দ্বিতীয় স্টেপ হচ্ছে নোট শেয়ার করা, 3 নম্বর স্টেপ হচ্ছে আমাদের একটা বই আছে ফ্ল্যাশ বুক, সেই বইটি পড়া, এবং 4 নাম্বার স্টেপ হচ্ছে ফ্ল্যাশ এক্সাম দেওয়া। সো তোমরা যারা নতুন তারা অবশ্যই আমাদের মেন্টরসদের সাথে কথা বলবে, মেন্টরসরা তোমাদেরকে সব বুঝিয়ে দিবে এবং আমাদের প্রিমিয়াম সার্ভিসের জন্য মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিবে। এবং তোমরা সবচেয়ে বেশি শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো। যে যত বেশি শেয়ার করবে, মেনশন করবে, সে হবে টপ কন্ট্রিবিউটর এবং সে জিতে নিবে আকর্ষণীয় হেডফোন। ঠিক আমি যে ধরনের হেডফোন দিয়েছি এই ধরনের হেডফোন সে জিতে নিবে। ওকে, সো তোমরা খুব বেশি মেনশন করতে থাকবে, খুব বেশি শেয়ার করতে থাকবে। আজকে লাইভ ক্লাসটা সব গ্রুপে ছড়িয়ে দাও, সবার মাঝে ছড়িয়ে দাও। প্রত্যেকটা 21 ব্যাচের স্টুডেন্টরা যেন আজকে লাইভ ক্লাসটা করতে পারে সেই ব্যবস্থা তোমরা করে দাও। ওকে, সো আমরা পড়বো আমাদের ফার্স্ট পেপারের 10 নম্বর চ্যাপ্টার আদর্শ গ্যাস যে চ্যাপ্টারটা আছে, সে আদর্শ গ্যাস আইডিয়াল গ্যাস চ্যাপ্টারটা। এবং এই চ্যাপ্টার থেকে একটা টপিক পড়বো, সেটা হচ্ছে শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা। আমরা যেই টপিকটা পড়বো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শিশিরাঙ্ক, ডিউ পয়েন্টস এবং হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। ইংলিশ ভার্সনে যারা আছে আমি তাদের জন্য ইংলিশও লিখে রাখছি। সো শিশিরাঙ্ক, ডিউ পয়েন্ট এবং হচ্ছে রিলেটিভ হিউমিডিটি, এই টপিকটাই আমরা আজকে পড়বো। এবং আমাদের এই 10 নম্বর চ্যাপ্টার থেকে যদি কোনো একটা টপিক আমরা না বুঝে থাকি, সেই টপিকের নাম হচ্ছে শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতা, ডিউ পয়েন্টস অ্যান্ড রিলেটিভ হিউমিডিটি। সো এই টপিকটা আমরা একদমই ফিল করতে পারি না, কোনো মতেই বুঝি না। 2টা সূত্র আছে বইয়ে, সূত্র দিয়ে অঙ্ক আসে, কিন্তু আমরা পারি না। এবং তোমাদেরকে জানান দিই, এই চ্যাপ্টার 10 থেকে যদি কোনো সিকিউ পরীক্ষা আসে, অবশ্যই শিশিরাঙ্ক থেকে প্রশ্ন আসবে, এটা মাস্ট, এটা 100%।
আজ পর্যন্ত এমন কোনো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে হয়নি যে প্রশ্নটাতে শিশিরাঙ্ক ছিল না, আপেক্ষিক আর্দ্রতা ছিল না, এমন কোনো প্রশ্ন তুমি দেখাতে পারবে না। তার মানে হচ্ছে চ্যাপ্টার 10 পড়তে গেলে তোমাকে অবশ্যই শিশিরাঙ্ক ফিল করতে হবে, ভালো করে বুঝতে হবে, আপেক্ষিক আর্দ্রতা ভালো করে বুঝতে হবে। সো আজকের ক্লাসে আমরা এই টপিকটা খুব ভালো করে বোঝার চেষ্টা করব, খুবই ফিল করার চেষ্টা করব। আজকের ক্লাস করার পরে এই টপিকটা তোমার আর পড়ার দরকার পড়বে না, বই দেখার দরকার পড়বে না। এই টপিকটা দিয়ে কোনো প্রশ্ন আসলে তো তুমি সলভ করতে পারবে। আজকের ক্লাসের পরে ইনশাল্লাহ এই টপিকটা তুমি নিজেই আরেকজনকে বুঝাতে পারবে। ওকে, সো তোমাদের কাজ হবে খুব মনোযোগ দিয়ে লাইভ ক্লাসটা করা, নোট শেয়ার করা, এবং অবশ্যই প্রতি মিনিটে মিনিটে দুইজন করে মেনশন করা, যাতে করে সবাই ক্লাস করতে পারে। আজকে 20,000 মেনশন হয়ে যাবে, 1,000 শেয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আমরা শুরু করে দিই। তোমরা খুব দ্রুত শেয়ার করতে থাকো, খুব দ্রুত মেনশন করতে থাকো। যত বেশি মেনশন করবা তত সেরা লাইভ ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, তাহলে আসো, মজা হবে, অনেক বেশি মজা হবে, এটা ডেফিনেটলি অনেক বেশি মজা হবে। এই শিশিরাঙ্ক টপিকটা অনেক বেশি ফিলের একটা টপিক, এবং এখন শীতকাল। তোমরা কিন্তু একটা জিনিস জানো যে মানুষ শীতকালে বিয়ে বেশি করে। আজকে তোমরা বুঝতে পারবে যে শীতকালে কেন মানুষ বিয়ে বেশি করে। নিশ্চয়ই যদি তুমি বুঝতে পারো শীতকালে মানুষ কেন বিয়ে করে, তুমিও নিশ্চয়ই শীতকালে বিয়ে করবে। সো এই ব্যাপারগুলোও কিন্তু আমাদের শিশিরাঙ্কের অন্তরালে, আপেক্ষিক আর্দ্রতার ভিতরে রয়েছে। সো আমরা এই ব্যাপারগুলো দেখবো। ওকে, শুরু করি, বিসমিল্লাহ। সো তোমরা একটু মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো, আর আমি শুরু করে দিচ্ছি খুব ইম্পর্টেন্ট টপিকটা। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল ধরো আমার কাছে একটা ঘর আছে। হ্যাঁ, আমার কাছে এটা হচ্ছে আমার ঘর। আমার ঘর, এটা কার ঘর? আমার ঘর। তোমারও এরকম একটা ঘর হবে একদিন। ওই ঘরের মধ্যে তোমার থাকবে আর কি সকিনা। ঠিক আছে, তুমি নাম দিবে সকিনা ভিলেজ, সকিনা প্যালেস, বিভিন্ন নাম দিতে পারো, সকিনা প্যালেস, সকিনা ভিলেজ। আমি নাম দিয়ে দিলাম আমার ঘর। ডেফিনেটলি আমার ঘরের নাম তো সকিনার নামেই হবে, তাই না? তো ঘরের নাম হচ্ছে সকিনা প্যালেস, অথবা প্যারাডাইস অফ সকিনা, প্যারাডাইস দিতে পারো। যাই হোক, সমস্যা নাই। তো এই যে একটা ঘর আছে, ডেফিনেটলি আমার ঘর হচ্ছে খুবই হট। এটা বলার অপেক্ষা রাখে না, আমার ঘরটা খুবই হট আর কি। হ্যাঁ, মানে ঘরে হট কিছু না, মানে ঘরটাই হট। আবার মনে করি না যে ঘরের ভিতর হট কিছু না, না এরকম না, এরকম না, সি নাউজুবিল্লাহ। ঘরের ভিতর হট কিছু নাই, ঘরটাই হট। আচ্ছা, ঠিক আছে। ওকে, লাইভ ক্লাস কি ব্লাড শুরু হয়ে গেছে? এই ব্লাডটা হচ্ছে লাইভ ক্লাসের অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে, এবং লাইভ ক্লাসের একটা মানে পরিপূরক হচ্ছে এই ব্লাডটা আর কি। আমরা বাংলায় যেমন পড়েছি একই মুদ্রার এপিটোপিট, তেমনি লাইভ ক্লাস এবং ব্লাড একই মুদ্রার এপিটোপিট। যাই হোক, এটা কোনো ব্যাপার না। লাইভ ক্লাসে ব্লাড হয়, তোমরা যাতে মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো, সেই জন্য। সো সমস্যা নাই, ব্লাড চলে গেলে আমরা আবার শুরু করব। তোমরা একটু করে শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো অনেক বেশি। হ্যাঁ, আমাদের কিন্তু সারাদিনই কোনো ব্লাড হয় না, নেট প্রবলেম করে না, কিন্তু লাইভ ক্লাস আসলে নেট প্রবলেম করে। এটা বুঝতে হবে যে এটা হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, লাইভ ক্লাসের প্রতি ভালোবাসা। আচ্ছা, সো খুব দ্রুত তোমরা একটু মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো, ব্লাডনেস চলে যাবে এবং আমরা আবার শুরু করে দিব। আজকে খুবই ইম্পর্টেন্ট টপিক, শিশিরাঙ্ক এবং রিলেটিভ হিউমিডিটি। ওকে, সো ব্লার যদি চলে যায়, ক্লিয়ার হয়, সাথে সাথে বলে দিবে আর কি। সো মনে করো আমার কাছে একটা ঘর আছে, ঘরটা খুবই হট। ঘরই হট, আসলে ঘরের ভিতর হট কিছু হয় না আর কি। হ্যাঁ, ঘরটাই আসলে হট। তো আমরা ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়নি? আচ্ছা, তো তুমি এখান থেকে লাইভ কমেন্টে দেখে জানাও। এখনো ক্লিয়ার না হলে তোমরা মেনশন করতে থাকো, বেশি করে মেনশন করতে থাকো, তাহলে হচ্ছে খুব দ্রুত ক্লিয়ার হয়ে যাবে, যত বেশি মেনশন করবা। ওকে, দেখো, সো আমার ঘরটা হট। তো ভাইয়া ঘরটা কেন হট? একটু পরে বলছি ঘরটা কেন হট, একটু পরে বলছি। আচ্ছা, সো ভালো করে খেয়াল করো, আমার কাছে একটা ঘর আছে, ঘরের নাম হচ্ছে সকিনা প্যালেস। এই সকিনা প্যালেস আমি থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করে দেখলাম। থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরিমাপ করে দেখলাম এই ঘরের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। ডেফিনেটলি একটা ঘরের ভিতরের তাপমাত্রা, একটা ঘরের ভিতরের টেম্পারেচার যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে ঘরটা হটই হবে। তাহলে বুঝতে পেরেছো কেন ঘর হট? ঘরের ভিতর হট কিছু হয় না, ঘরের তাপমাত্রাটাই হট। আমরা বলতে পারি আমার যে ঘরটা আছে, এই ঘরের তাপমাত্রা, সবাই ভালো করে খেয়াল করো, এই ঘরের তাপমাত্রা বা টেম্পারেচার, এই ঘরের টেম্পারেচার বা তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো ঘরের তাপমাত্রা কত? দ্রুত কমেন্টে জানিয়ে দাও এবং মেনশন করতে থাকো 30 জন ফ্রেন্ডকে। যেহেতু ঘরের তাপমাত্রা 30, তাই তুমি মেনশন করবে 30 জনকে। সো ঘরের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, ঘরের ভিতরের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ঠিক আছে। ওকে, এবার আমরা তোমাদেরকে একটা বিষয় জানাই যে এই যে আমি কোথায় আছি, আমি কোথায় নিঃশ্বাস নিচ্ছি? বায়ুতে, এয়ারে। তুমি কোথায় নিঃশ্বাস নিচ্ছ? ভাই আমি বায়ুতে নিঃশ্বাস নিচ্ছি। মাছ কোথায় নিঃশ্বাস নে? ভাইয়া মাছ পানিতে নিঃশ্বাস নে। বলদ, গাধা, গরু, ছাগল, মাছও কিন্তু বায়ুতেই নিঃশ্বাস নেয়। তোমরা দেখবা যখন মাছ পানির ভিতর থাকে তখন নিঃশ্বাস নেয় না, যখন মাছের নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন হয় তখন সেইভাবে পানির উপর তার ফুলকাটা দিয়ে নিঃশ্বাস নেয়। তাহলে আমরা যেখানে নিঃশ্বাস নিই সেটা হচ্ছে বায়ু। এই যে বায়ু বা এয়ার, এয়ার অথবা বায়ু,
এর মধ্যে কি কি আছে? এই বায়ু বা এয়ারের উপাদান কয়টা? বায়ু বা এয়ারের উপাদানগুলা কি কি? বায়ু বা এয়ারের মধ্যে তুমি দেখবা যে গ্যাস আছে, আমরা জানি বায়ু বা এয়ারের মধ্যে নাইট্রোজেন গ্যাস আছে, তারপরে অক্সিজেন আছে, অক্সিজেন গ্যাস আছে, সো গ্যাস আছে। তারপর বায়ু বা এয়ারের মধ্যে তুমি যদি দেখো তাহলে থাকবে সেখানে ধূলিকণা, ধূলিকণা। এরপর বায়ু বা এয়ারের মধ্যে যদি তুমি দেখো তবে বায়ু বা এয়ারের মধ্যে থাকবে জবা, জতে জলীয়, বাতে বাষ্প। তাহলে বায়ুতে জবা ফুল নয়, জবা ফুল নয়। তুমি তো জবা বললেই খুশি, ফুল বললেই তোমার এত ভালো লাগে কেন আমি বুঝি না ভাই। ফুল হচ্ছে উদ্ভিদের জননাঙ্গ। আমি বুঝলাম না উদ্ভিদের জননাঙ্গ নিয়েই কেন তোমার এত খুশি। এটা তো ভাই উদ্ভিদের জননাঙ্গ। তুমি যে তোমার সকিনাকে ফুল দিচ্ছ, এই যে জবা দিচ্ছ, এটা তো উদ্ভিদের জননাঙ্গ দিচ্ছ, ভালো জিনিস দিচ্ছ না, তো এত খুশি হওয়ার দরকার নাই। জবা মানে জলীয় বাষ্প। আচ্ছা, তো আমার বায়ুতে কয়টা জিনিস থাকবে? তিনটা জিনিস থাকে বেসিক্যালি। একটা হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন এ ধরনের গ্যাস থাকে, এরপর ধূলিকণা থাকে, এরপর হচ্ছে জলীয় বাষ্প থাকে। ওকে, খুব ভালো কথা। তো বায়ুতে এই যে আমার যে ঘরটা আছে, ডেফিনেটলি এই ঘরের ভিতর বায়ু আছে। এই ঘরের মধ্যে যদি বায়ু থাকে তাহলে ডেফিনেটলি এই ঘরের মধ্যে জলীয় বাষ্প আছে। যেহেতু বায়ু আছে, বায়ু থাকার অর্থ হচ্ছে জলীয় বাষ্প আছে। আমি একটু দেখবো যে সকিনা প্যালেসের ভিতরে, অর্থাৎ আমার ঘরের ভেতরে, আমার ঘরের ভিতরে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা একটু আমি পরিমাপ করে দেখবো। কেননা তোমাদেরকে বারবার বলেছিলাম ঘর কিন্তু হট। ওকে, একটু দেখতে পার কি জলীয় বাষ্প বেশি থাকলে একটু মজা বেশি হবে, জলীয় বাষ্প কম হলে একটু মজা কম হয়, তাই না? শুষ্ক ড্রাই তো কারো ভালো লাগে না, তাই না? আমরা একটু দেখবো ঘরের মধ্যে জলীয় বাষ্প কেমন আছে। মানুষ কেন শীতকালে বিয়ে করে বুঝতে পারবে, ঘরের মধ্যে জলীয় বাষ্প কেমন আছে আমরা একটু দেখবো। তো এখন আমরা দেখবো এই ঘরের মধ্যে জলীয় বাষ্পটা কেমন আছে। সো জলীয় বাষ্প পরিমাপ করার একটা যন্ত্র আছে। দেখো ভালো করে, জলীয় বাষ্প পরিমাপ করার একটা যন্ত্র আছে। হ্যাঁ, যে কোনো পরিমাপ, যে কোনো কিছু পরিমাপ করতে হলে যে যন্ত্র পরিমাপ, এই পরিমাপ মানে হচ্ছে মিটার, মেট্রি থেকে মিটার। অর্থাৎ যে কোনো কিছু পরিমাপ করতে হলে যে যন্ত্র তার নামে মিটার থাকবে। যেমন থার্ম, থার্ম শব্দের অর্থ কি? তাপমাত্রা। সো তাপমাত্রা পরিমাপ করে যেটা, সেটা হচ্ছে থার্মোমিটার, থার্মমিটার। ঠিক আছে? যেমন আমি যদি বলি প্রেসার, বায়ুর চাপ, ব্যারোমিটার, ব্যারো অর্থ হচ্ছে বায়ুর চাপ, মিটার পরিমাপ করা হয়। তাহলে যে কোনো মিটার থাকলে তুমি বুঝতে পারবে এটা একটা পরিমাপক যন্ত্র। এখন জলীয় বাষ্প পরিমাপ করব। সো এই যে জলীয় বাষ্প বলছি না, জবা জলীয় বাষ্প, এই জলীয় বাষ্পকে আমরা বলি হাই গ্রো, হাই গ্রো, হাই গ্রো, তার মানে হাইগ্রোমিটার। এই হাইগ্রোমিটার হচ্ছে জলীয় বাষ্প পরিমাপক যন্ত্র। সো হোয়াট ইজ হাইগ্রোমিটার? পরীক্ষায় প্রশ্ন এসেছে অনেকবার, হাইগ্রোমিটার কি? হাইগ্রো শব্দের অর্থ জলীয় বাষ্প, মিটার শব্দের অর্থ পরিমাপক যন্ত্র। সো হাইগ্রোমিটার বলতে জলীয় বাষ্প পরিমাপক যন্ত্র। সো হাইগ্রোমিটার যখন আমি আমার ঘরের মধ্যে ধরলাম, আমার ঘরের মধ্যে যখন আমি হাইগ্রোমিটার রাখলাম, তখন ঘরের ভিতরে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা আমি বের করে ফেলতে পারবো। তাহলে আমি হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে দেখলাম যে বর্তমানে, এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, বর্তমানে অর্থাৎ কখন জানো? এই যে এখন কয়টা? 9:30। এই 9:30-এ, বর্তমানে 9:30-এ আমার ঘরের জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্পের ব্লান না, আচ্ছা ঠিক আছে, একটু ঠিক হয়ে যাবে, একটু মনোযোগ দাও, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ব্লার সমস্যা নাই, এখনই ঠিক হয়ে যাবে, আমি দেখাচ্ছি। আচ্ছা, একটু এরকম লাইভ ক্লাসে একটু ব্লার, এটা একটু খুবই প্রবলেম হয়, তবে আমাদের তো সমস্যা নাই। সামনে তোমাদের পেড কোর্স শুরু হবে, পেড কোর্সে কিন্তু কোনো লাইভ ক্লাস নাই, পেড কোর্সের সবগুলাই হচ্ছে জুম ক্লাস এবং হচ্ছে রেকর্ড ক্লাস। সো এক্ষেত্রে ব্লারের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? ফেসবুকের আসলে ওদের যে সার্ভার বা ওদের যে কোয়ালিটি, এটা তো একটু প্রবলেম হয়, স্ট্রিম করতে গেলে একটু ব্লার হয়, প্রবলেম হয়, নেটওয়ার্কের প্রবলেম থাকে। সো একটু করে কাইন্ডলি কনসিডার করতে হবে। এবং তোমরা পেড কোর্সে ভর্তি হয়ে যাবে, পেড কোর্সের ঘোষণাটা আজকে রাতেই যাবে ইনশাল্লাহ। পেড কোর্সের ঘোষণা আমরা একটু সময় নিয়ে দিচ্ছি, সবকিছু ভেবে চিন্তে আর কি। আচ্ছা, সো তোমরা অবশ্যই পেড কোর্সে ঘোষণা পেলে পেড কোর্সে ভর্তি হয়ে যাবে। একটাই পেড কোর্স হবে 600 স্টুডেন্টের, একজনও বেশি নেওয়া হবে না, 600 একজনও হবে না। এবং আশা করি আমাদের 600 খুব দ্রুত ফিল আপ হয়ে যাবে। কেন ফিল আপ হবে সেটাও বলি। আমাদের বর্তমানে আলহামদুলিল্লাহ মাত্র 10 দিনে এই যে গ্রুপটা ফ্রি হিসেবে এসএসসি 21, মাত্র 13টা লাইভ ক্লাস নিয়েছি, এতে গ্রুপে 9021 ব্যাচের স্টুডেন্ট যুক্ত হয়েছে। এখানে প্রত্যেকে 21 ব্যাচের, অন্য কোনো ব্যাচের স্টুডেন্ট কিন্তু নাই। আচ্ছা, ক্লিয়ার হয়েছে না? তোমরা পেড কোর্সে খুব দ্রুত ভর্তি হয়ে যাবে ঘোষণা পাওয়ার সাথে সাথেই। আচ্ছা, সো দেখো আমি হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে পরিমাপ করলাম যে আমার ঘরে কি পরিমাণ জলীয় বাষ্প আছে। জলীয় বাষ্প বলতে কি বোঝায়? জলীয় বাষ্প বলতে যে পানির যে ঘেঁষি অবস্থা, সে জলীয় বাষ্প। আমি দেখলাম বর্তমান আমার ঘরে 3 কেজি জলীয় বাষ্প আছে। সো কয় কেজি জলীয় বাষ্প আছে? আমার ঘরে বর্তমানে 3 কেজি জলীয় বাষ্প আছে। এবং আমি আরো হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে এটাও পরিমাপ করে দেখলাম যে আমার ঘরে, আমার ঘর অর্থাৎ সকিনার ঘর আর কি, আমার ঘর বলতে তো সকিনার ঘরে, আমার ঘরে সর্বোচ্চ ম্যাক্সিমাম
কি পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে, সর্বোচ্চ কি পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে, ম্যাক্সিমাম কি পরিমাণ জবা থাকতে পারে, এটাকে আমরা বলছি ম্যাক্স জবা। ম্যাক্স জবা বলতে ম্যাক্সিমাম কি পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে সেটাও আমি পরিমাপ করলাম এবং আমি দেখলাম আমার ঘরে 5 কেজি জলীয় বাষ্প ম্যাক্সিমাম থাকতে পারে, কিন্তু নেই, আছে 3 কেজি। তাহলে বর্তমান আমার ঘরে 3 কেজি জলীয় বাষ্প আছে, কিন্তু এখানে ম্যাক্স 5 কেজি জলীয় বাষ্প থাকতে পারে। আমি আরেকবার বলছি, এই যে আমার ঘরটা, এই আমার ঘর দেখছো না, এই ঘরের মধ্যে বর্তমানে 3 কেজি জলীয় বাষ্প আছে, জলীয় বাষ্প আছে, বাষ্প আছে, বাষ্প, ব্যাপার ব্যাপার, জলীয় বাষ্প আছে 3 কেজি, কিন্তু ম্যাক্সিমাম কত কেজি থাকতে পারে, 5 কেজি পর্যন্ত থাকতে পারে। আমার এই ঘরের মধ্যে ক্যাপাবিলিটি কত, ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত, ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 5 কেজি, 5 কেজি থাকতে পারে, কিন্তু নেই, আছে কত, 3 কেজি আছে। মনে করো আমার পেড কোর্সে কয়জন স্টুডেন্ট থাকতে পারে, 600 জন স্টুডেন্ট থাকতে পারে, কিন্তু 600 নেই, আছে কত, 500 জন। তাহলে বর্তমানে আছে কত, 500 জন, কিন্তু ম্যাক্সিমাম থাকতে পারে 600 জন। তেমনি ভাবে আমার যে ঘর আছে, সকিনার ঘরের ভেতরে বর্তমানে 3 কেজি জলীয় বাষ্প আছে, কিন্তু ম্যাক্সিমাম থাকতে পারে 5 কেজি। সো সুন্দর করে লেখা রাখো তোমরা। হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে জলীয় বাষ্প পরিমাপ করে দেখলাম বর্তমানে এট প্রেজেন্ট জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্প অর্থাৎ আমার একোয়াস ব্যাপারের পরিমাণ হচ্ছে 3 কেজি আর ম্যাক্সিমাম থাকতে পারে 5 কেজি। এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ঘরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, এরপর বর্তমানে জলীয় বাষ্পের পরিমাণ 3 কেজি, ম্যাক্সিমাম থাকতে পারে 5 কেজি। এই 3টি ইনফরমেশন কি তোমাদের ক্লিয়ার হলো নাকি হয়নি? একটু করে বলে ফেলো, তাহলে আমি এটা একটু মুছে ফেলবো। ক্লিয়ার হয়েছে এই 3টি ইনফরমেশন? আচ্ছা ঠিক আছে। এবার খুবই মজার একটা ব্যাপার দেখো ভালো করে, আমরা মুছে ফেলি এই ব্যাপারটা। সো তুমি আজকে খুব সহজে খুব ভালো করে বুঝতে পারবে আসলে শিশিরাঙ্কের এই ব্যাপারটা, খুব ভালো করেই তুমি বুঝতে পারবে শিশিরাঙ্কের ব্যাপারটা। সো একটু করে মনোযোগ দাও, খুব ভালো করে বুঝতে পারবে শিশিরাঙ্কের ব্যাপারটা। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার আমরা দেখবো একটু করে, ভালো করে খেয়াল করো, আমরা একটু করে দেখবো যে আমরা জানি কোন একটা বস্তুর ক্ষেত্রে, ভালো করে খেয়াল করো, আমি এদিকে দেখাচ্ছি। কোন একটা বস্তু, ধরো এটা হচ্ছে আমার একটা বস্তু আছে, আমার কাছে বস্তু আছে। বস্তু কি দ্বারা তৈরি? যে কোনো একটা বস্তু অণু পরমাণু দ্বারা তৈরি, রাইট? অণু পরমাণু দ্বারা তৈরি। আচ্ছা, অণু দ্বারা তৈরি বললাম, তাহলে কোন একটা বস্তু কি দ্বারা তৈরি? অণু দ্বারা তৈরি। সো এই বস্তুটা কি দ্বারা তৈরি হবে? অণু দ্বারা তৈরি হবে। আচ্ছা, অণু। তো এখন তাপমাত্রা যদি বাড়িয়ে দিই, কোন একটা বস্তুর তাপমাত্রাকে বাড়িয়ে দিলাম। তাপমাত্রা বলতে কি বুঝো জানো? তাপমাত্রা বলতে কি, হোয়াট ইজ তাপমাত্রা? আমরা যে তাপমাত্রা বলে চিল্লাই, ইস আজকে তাপমাত্রা বেশি, আজকে তাপমাত্রা কম, এই তাপমাত্রা বলতে কি বুঝায়? আপু, সরি ভাইয়া, তোমাকে হট লাগছে, আপু বলে ফেলছি, ভুল, আবার সমস্যা হয়ে যাবে। হ্যাঁ বলিও না আবার, আপু তোমাকে হট লাগছে বলিও না, ভাইয়া তোমাকে হট লাগছে। সো এই যে হট লাগছে, হট বলতে আসলে ওই তাপমাত্রাকে বোঝায় না, অন্য কিছু বোঝায়। সো হট, এই যে তাপমাত্রা, তাপমাত্রা বলতে আসলে কি বোঝায়? তাপমাত্রা বলতে বোঝায় অণুর নাচানাচি। এক কথায় শেষ, বেশি কথা বলবো না। তাপমাত্রা বলতে অণুর নাচানাচি বোঝায়। সো আমরা যদি তাপমাত্রা বাড়িয়ে দিই তাহলে সে বেশি নাচানাচি করবে, আবার তাপমাত্রা কমালে সে আস্তে আস্তে নাচানাচি করবে। তার মানে তাপমাত্রা বলতে অণুর নাচানাচি বোঝায়। সো কারো তাপমাত্রা বাড়িয়ে দিলে ওই অণুর নাচানাচি বেড়ে যায়। অন্যভাবে বলা যায় যে তাপমাত্রা যদি আমি কারো বাড়িয়ে দিই, তাপমাত্রা বাড়িয়ে দিলাম, এই যে দেখো তাপমাত্রা, সেটাকে আমরা ইনক্রিজ করে দিলাম, তাপমাত্রা বাড়িয়ে দিলাম। তাপমাত্রা বাড়িয়ে দিলে একটা অণু থেকে আরেকটা অণু দূরে সরে যায়, অর্থাৎ অণুর মধ্যে যে একটা গ্যাপ আছে সেটা বেড়ে যায়। তার মানে তাপমাত্রা বেড়ে দিলে অণুগুলা পরস্পর থেকে দূরে সরে যায়। আমরা জানি কোন একটা বস্তুর মধ্যে যদি আমরা তাপমাত্রা বাড়াই, অণুগুলা দূরে সরে যাবে, অনেক দূরে সরে যাবে, অনেক দূরে সরে যাবে। সো তাদের মধ্যে যে আন্তঃআণবিক গ্যাপটা সেটা বড় হয়ে যাবে, বেড়ে যাবে। সো আমরা বলতে পারি তাপমাত্রা বাড়ালে কি হবে? আন্তঃআণবিক দূরত্বটা বেড়ে যাবে। এই যে আণবিক দূরত্ব কি হবে? বেড়ে যাবে, ইনক্রিজ করবে, বেড়ে যাবে। আচ্ছা ওকে, তো আন্তঃআণবিক দূরত্ব যদি বেড়েই যায় তাহলে তো ঝামেলা আছে। আন্তঃআণবিক দূরত্ব যদি বেড়ে যায়, মনে করো আগে এখানে 6টা অণু থাকতে পারতো, 6টি। আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাওয়ায় অণুগুলো এখন এই জায়গায় চলে আসছে, অণু একটা এখানে, একটা এখানে, একটা এখানে। ফলে আমার ঘরের মধ্যে এখন আর 6টা অণু নেই। এই অণুটা এখানে চলে গেল, এই অণুটা এখানে চলে আসলো, এই অণুটা এখানে, আর এই অণুটা এখানে চলে আসলো। ফলে এখন আমার ঘরের মধ্যে মাত্র 2টি অণু আছে। তার মানে আন্তঃআণবিক দূরত্ব যদি বেড়েই যায় তাহলে আমার অণুগুলা দূরে দূরে সরে যাবে, ফলে আমার ঘরের মধ্যে কম অণু জমা থাকবে। আমি ব্যাপারটাকে একটু সহজ করি, জটিল করার দরকার নাই। ব্যাপারটাকে একটু সহজ করে, একটু ভালো করে খেয়াল করো। আমি আরেকটু সহজ করে দিচ্ছি তোমার জন্য, একটু কঠিন হয়ে গেছে, আর একটু সহজ করে দিচ্ছি, একদম সহজ করে দিচ্ছি, একদম সহজ। ব্যাপারটা একটু খেয়াল করে দেখো। তাপমাত্রা যদি বাড়িয়ে দিই তাহলে কি হবে? আন্তঃআণবিক ফাঁকা স্থান বেড়ে যাবে, আন্তঃআণবিক ফাঁকা স্থান বেড়ে যাবে। দেখো একটু দেখো, আন্তঃআণবিক ফাঁকা স্থানটা বা দূরত্ব বা ফাঁকা স্থান বেড়ে যাবে।
আচ্ছা, একটু করে সিমলে আমাকে সবাই একটু করে বলো তো, তাপমাত্রা বাড়িয়ে দিলাম, অণুগুলার মাঝখানে মাঝখানে ফাঁকা স্থান বেড়ে গেল। ফাঁকা স্থান যদি বেড়ে যায় তাহলে ফাঁকা স্থান, এখানে ফাঁকা সিটটা খালি আছে। মনে করো তুমি একটা রেস্টুরেন্টে গিয়েছো, রেস্টুরেন্টে 20টা সিট খালি ছিল, এটাকে আমরা বলছি ফাঁকা স্থান। 20টা চেয়ার খালি, 20টা চেয়ার খালি, অর্থাৎ কয়টা ফাঁকা স্থান আছে? 20টা ফাঁকা স্থান আছে, তাহলে ওইখানে 20 জন বসতে পারবে। এবার মনে করো কিছুক্ষণ পরে তাপমাত্রা বেড়ে যাওয়ায় ওইখানে আরো বেশি সিট খালি হয়ে গেল, রেস্টুরেন্টে 40টা সিট খালি হয়ে গেল। তাহলে 40টা সিট যদি ফাঁকা হয় তাহলে কয়জন বসতে পারবে? 40 জন। একদম সিম্পল। তাহলে আরেকবার আমাকে বলো তো, তুমি তোমার সকিনার সাথে রেস্টুরেন্টে গেছো, যাওয়ার পরে দেখলা 20টা সিট খালি আছে, তাহলে 20 জন বসতে পারবে। একটু পরে গরম বেশি হওয়ার কারণে তোমার 40টা সিট খালি হয়ে গেছে, তাহলে কয়জন বসতে পারবে এখন? 40 জন বসতে পারবে। তাহলে ক্যাপাসিটি বাড়ছে না কমছে? ক্যাপাসিটি বাড়ছে। তাহলে যদি আমার আন্তঃআণবিক ফাঁকা স্থানটা বেড়ে যায়, ফাঁকা স্থান বেড়ে গেলে সেখানে আরো বেশি জিনিস থাকতে পারবে বা ধারণ করতে পারবে, অর্থাৎ বসতে পারবে। ক্যাপাসিটি, ধারণ ক্ষমতাটাও কি হবে? বেড়ে যাবে। ধারণ ক্ষমতাও বেড়ে যাবে। আমি আরেকবার বলছি, ভালো করে খেয়াল করো, তাপমাত্রা বেড়ে গেলে তাহলে তোমার ফাঁকা স্থানগুলো বেড়ে যাবে, আন্তঃআণবিক দূরত্ব তৈরি হয়ে ফাঁকা স্থান তৈরি হবে, ফাঁকা। ওই ফাঁকা স্থানে তুমি অনেক বেশি কি করতে পারবে? ধারণ করতে পারবে, অণুসমূহ ধারণ করতে পারবে আর কি। তাহলে আমি রেস্টুরেন্টের উদাহরণ দিয়ে বুঝাই, তাপমাত্রা বেড়ে গেলে রেস্টুরেন্টে ফাঁকা সিট বেড়ে যাবে। ফাঁকা সিট যদি রেস্টুরেন্টে বেড়ে যায় তাহলে আরো বেশি সকিনা এবং আবুল ওইখানে গিয়ে গিয়ে বুঝতে পারবে, ফলে ধারণ ক্ষমতাটা বাড়বে। সকিনা এবং আবুলকে ধারণ করার মতো ক্ষমতাটা ওই রেস্টুরেন্টের বেড়ে যাবে। তার মানে তাপমাত্রা বেড়ে গেলে ধারণ ক্ষমতা বেড়ে যায়। আমি যদি উল্টা কথা বলি, উল্টা কথা কি? উল্টা কথা হচ্ছে তাপমাত্রা কমে গেলে, তাপমাত্রা কম, ওফ রেস্টুরেন্টের মধ্যে ঠান্ডা, ওরে কি ভালো লাগছে না, এই যে আন্তঃআণবিক ফাঁকা স্থানটাও কমে যাবে, তাহলে ধারণ ক্ষমতাও কমে যাবে। অর্থাৎ আমার যদি তাপমাত্রাটা কমে যায় তাহলে ওইখানে মাঝখানে আর আন্তঃআণবিক ফাঁকা স্থান থাকবেই না। ফাঁকা স্থান যদি নাই থাকে তাহলে অণুসমূহকে ধারণ করবে কোথায়? অণুসমূহ ধারণ করার জন্য যে স্থান, যে স্পেস, সেটা ফিল আপ হয়ে গেছে, ফলে ফাঁকা স্থান নেই, ফাঁকা স্থান কমে গেছে। এই যে নিচের দিকে তীর চিহ্ন দিয়ে ফাঁকা স্থান কমে গেছে, তাহলে ধারণ করবে কোথায়? তাহলে ধারণ ক্ষমতাও কমে যাবে। তাহলে আমার মোরাল অফ দ্য স্টোরি কি বলতো? তাপমাত্রা কমলে ধারণ ক্ষমতা কমে। আমার মোরাল অফ দ্য স্টোরি কি বলতো? তাপমাত্রা কমলে ধারণ ক্ষমতা কমে যায়। তাহলে তাপমাত্রা বাড়ালে ধারণ ক্ষমতা বেড়ে যাবে, তাপমাত্রা কমালে ধারণ ক্ষমতা কমে যাবে। এটা হচ্ছে আমার মোরাল অফ দ্য স্টোরি। আরেকবার বলছি, ভালো করে খেয়াল করো, তাপমাত্রা কমে গেলে তাহলে অণুসমূহ দলা পাকায় ফেলবে, মানে তার একদম কাছাকাছি থাকবে, কোনো ফাঁকিস্তান থাকবে না। কোনো ফাঁকিস্তান যদি না থাকে তাহলে নতুন কেউ আসতে পারবে না, ফলে নতুন কাউকে ধারণ করতে পারবে না সে, তার ধারণ ক্ষমতা, তার ক্যাপাসিটি কমে যাবে। আবার যদি তাপমাত্রা বাড়িয়ে দিই তাহলে আন্তঃআণবিক ফাঁকা স্থান বেড়ে যাবে, নতুন কাউকে ধারণ করতে পারবে। তাহলে তাপমাত্রা বাড়লে ধারণ ক্ষমতা বাড়ে, তাপমাত্রা কমলে নতুন কাউকে ধারণ করতে পারে না, ধারণ ক্ষমতা কমে যায়। এটাই হচ্ছে আমার মোরাল অফ দ্য স্টোরি। আমার মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে তাপমাত্রা কমলে, লিখে রাখো সবাই, তাপমাত্রা কমলে, তাপমাত্রা কমলে কে কমে যায়? ধারণ ক্ষমতা। আবুল এবং সকিনাকে ধারণ করার যে ক্ষমতা সেটা কমে যায়। তোমরা একটু দ্রুত মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো সবাইকে। আমি এখন এই এলাকা গরম করে দিব, তাহলে দেখো তাপমাত্রা কমলে ধারণ ক্ষমতা কমে যায়। এটা হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। এই একটা লাইনই যথেষ্ট শিশিরাঙ্ক বোঝার জন্য এবং আপেক্ষিক আর্দ্রতা বোঝার জন্য। আজকে একদম ফিল করতে পারবা, তুমি খুব সহজে বুঝতে পারবা হোয়াট ইজ শিশিরাঙ্ক, খুব সহজে বুঝতে পারবা, একদম সহজ, একদম সহজ। এখনই দেখবা শিশিরাঙ্ক এখনই আমরা বলে ফেলবো। ওকে, আচ্ছা, আমি প্রথম থেকে একবার রিভিউ দিয়ে দিই কি বলেছি। আমার কাছে একটা ঘর আছে, এই ঘরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। এই ঘরের মধ্যে হাইগ্রোমিটার যন্ত্র দিয়ে পরিমাপ করে দেখলাম জলীয় বাষ্প আছে বর্তমানে 3 কেজি, আর সর্বোচ্চ কি পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে? 5 কেজি। আমি আরেকবার বলছি, আমার কাছে একটা ঘর আছে, এই ঘরের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, এই ঘরে 3 কেজি জলীয় বাষ্প আছে, ম্যাক্সিমাম 5 কেজি থাকতে পারে, ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা 5 কেজি। আচ্ছা, এরপরে দ্বিতীয় অংশে কি দেখলাম? তাপমাত্রা কমালে ধারণ ক্ষমতা কমে যায়, ক্যাপাসিটি কমে যায়, ধারণ ক্ষমতা কমে যায়, ক্যাপাসিটি কমে যায়। সো কয়টা কথা বললাম? 2টা কথা বললাম। এই 2টার আলোকে এখন আমি একটা চার্ট করব, এখন আমি একটা টেবল করব। সো তোমরা একটু ভালো করে খেয়াল করো, এই 2টা কথার আলোকে এখন আমি শিশিরাঙ্ক তোমাকে ফিনিশিং দিয়ে দিচ্ছি। এখনই তুমি বুঝতে পারবে শিশিরাঙ্ক কি, এখনই বুঝতে পারবে। ডালের মজা তো নিচে, উপরে তো সব ডালের পানি। ওকে, ডালের মজা কোথায়? নিচে। এক্ষুনি তুমি বুঝতে পারবে যে শিশিরাঙ্কের এই ব্যাপারটা। আমরা কি কি বললাম তোমাদেরকে? আমি বললাম যে আমার বর্তমানে তাপমাত্রা কত? আমার তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, এই একটা তথ্য তোমাদেরকে দিয়েছি। এরপরে এম প্রেজেন্ট, এম বলতে বোঝাচ্ছি ভর, এম প্রেজেন্ট কত কেজি?
3 কেজি। আর এম মেক্স কত? এম মেক্স হচ্ছে 5 কেজি। ভাইয়া এম দ্বারা কি বুঝাচ্ছেন? জলীয় বাষ্পের ভর বুঝাচ্ছি, জলীয় বাষ্পের ম্যাক্সিমাম ভর বুঝাচ্ছি। আর এম প্রেজেন্ট দ্বারা বর্তমান ভর বুঝাচ্ছি। এই 3টি ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি। আরেকটি ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি, ব্লার। আচ্ছা ঠিক আছে, সমস্যা, আমি লিখে রাখতেছি। তাপমাত্রা কমালে জলীয় বাষ্প কি হবে? ধারণ ক্ষমতা কমে যাবে। ওকে, এইটুকু যতটুকু আমরা বললাম ওইটুকু লিখে রাখলাম। এবার একটা ছক করব। সো একটা ছক করতেছি, ব্লারনেস চলে গেলেই তোমাদেরকে বুঝাই দিব, ক্লিয়ার হয়ে যাবে। আমি ছকটা করে রাখছি। সো তোমরা একটু করে আমার সাথে সাথে, তোমরা ছক করার দরকার নেই, আপাতত আগেরগুলা ভালো করে লিখে নাও। আমি ছকটা করে রাখছি যাতে আমাদের বোঝাতে সুবিধা হয়। তাপমাত্রা হবে এক পাশে, আর আরেক পাশে হবে ধারণ ক্ষমতা। সো একটা ছক করব, ছকের মধ্যে দুইটা কথা লেখা থাকবে, এক পাশে থাকবে তাপমাত্রা, আরেক পাশে থাকবে ধারণ ক্ষমতা। তারপরে আমরা একটু নিচের দিকে যাব, এই যে এই হচ্ছে ছক, একটা তাপমাত্রার ঘর আর একটা ধারণ ক্ষমতার ঘর থাকবে, দুটা ঘর থাকবে। ক্লিয়ার হলে একটু করে জানাও। এখন তোমরা একটু শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো, তোমাদের যত বেশি ফ্রেন্ডকে মেনশন করবা তত বেশি ভালো হবে। সো একটু মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো। ওকে, তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও আজকে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা একদম সহজেই ফিল করতে পারবে। সো আমরা কি কি বলেছি সবাই একবার বলে ফেলি আমরা। আমার সকিনার বাড়ির তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। সকিনার ঘরে কত কেজি জলীয় বাষ্প আছে? 3 কেজি। সকিনার ঘরে কত কেজি জলীয় বাষ্প ধারণ করতে পারে? ম্যাক্সিমাম থাকতে পারে 5 কেজি। তাপমাত্রা কমালে কি হয়? তাপমাত্রা কমালে ধারণ ক্ষমতা কমে যায়। এই 4টা কথা জিকির করতে থাকো। ক্লিয়ার হয়েছে? একটু করে দেখো, ক্লিয়ার হয়নি? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবে, একটু পরে ক্লিয়ার হবে। আমরা একটা চার্ট করলাম, এক পাশে তাপমাত্রা থাকবে আর এক পাশে ধারণ ক্ষমতা থাকবে, এবং এই চার্ট থেকেই তুমি শিশিরাঙ্ক ফিল করতে পারবে। শিশিরাঙ্ক তুমি বুঝতে পারবে যে শিশিরাঙ্ক কি, ডিউ ড্রপস কি বা ডিউ পয়েন্টস কি। ঠিক আছে, ওকে। ক্লিয়ার হলে একটু করে জানাও, আর ক্লিয়ার না হলে তোমরা মেনশন করতে থাকো তোমাদের ফ্রেন্ডদেরকে। যত ফ্রেন্ডের নাম মাথায় আসে দেখো তো, তোমার সাথে 21 ব্যাচের আর কে কে ছিল তোমার কলেজে, তোমার ক্যাম্পাসে, তোমার কোচিনে, যার নাম মাথায় আসে তাকে মেনশন করে দাও, যাতে করে সে আজকের ক্লাসটা করতে পারে। ওকে, একটু করে মেনশন করতে থাকো আর টুক করে শেয়ার করতে থাকো। যখন ব্লার হবে তখন তো আর তোমার পড়ার কাজ নেই, শেয়ার করতে থাকবে তুমি, বেশি বেশি করে শেয়ার করতে থাকো। আমরা এখনই তোমাকে শিশিরাঙ্ক বুঝিয়ে দিচ্ছি। ক্লিয়ার হলে, ক্লিয়ার হয়েছে কি? ক্লিয়ার হয়েছে কি? ক্লিয়ার হয়েছে কি? ক্লিয়ার হয়নি? হয়ে যাবে, মেনশন করতে থাকো, বেশি বেশি করে মেনশন করতে থাকো, মেনশন করতে থাকো। আচ্ছা, সো তাপমাত্রা কমালে কি হবে? ধারণ ক্ষমতা কমবে। আমার বাড়ির তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। আর 30 ডিগ্রি সেলসিয়াস, বাড়ির ধারণ ক্ষমতা কত? 5 কেজি। আমার তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস, ধারণ ক্ষমতা কত? 5 কেজি। আচ্ছা ঠিক আছে, তাপমাত্রা কমলে কি হবে? ধারণ ক্ষমতা কমতে থাকবে। ক্লিয়ার হয়েছে কিনা একটু দেখো লাইভ কমেন্ট থেকে। ক্লিয়ার হয়েছে? ওকে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে। সো শুরু করি। দেখো, তা আমি বললাম আমার বাড়ির তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং ওই 30 ডিগ্রি সেলসিয়াসে ম্যাক্সিমাম জলীয় বাষ্প ধারণ করতে পারে 5 কেজি। সো আমি লিখলাম 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে ম্যাক্সিমাম ধারণ করতে পারে, ম্যাক্সিমাম ধারণ করতে পারে 5 কেজি জলীয় বাষ্প। সো এই ধারণ ক্ষমতা কার? জলীয় বাষ্পের। জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা হচ্ছে 5 কেজি। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসে সে ম্যাক্সিমাম ধারণ করতে পারে 5 কেজি জলীয় বাষ্প। ওকে, এবার আমরা একটা কাজ করব, তাপমাত্রাকে একটু কমিয়ে 25 ডিগ্রি সেলসিয়াস করে দিব। সো 25 ডিগ্রি সেলসিয়াস আমি ইচ্ছে করে ধরলাম আর কি, একটু করে কমিয়ে 25-এ নিয়ে আসলাম। সো তাপমাত্রা যখন কমাবো, তাপমাত্রা কমালে কে কমে যাবে? তাপমাত্রা কমালে ধারণ ক্ষমতা কমে যাবে, ধারণ ক্ষমতা কমে যাবে। সো তাপমাত্রা 30 থেকে যদি 25-এ নিয়ে আসি, ধারণ ক্ষমতাও কমে যাবে। সো আমরা ধরে নিলাম ধারণ ক্ষমতা কমে 4 কেজিতে চলে আসছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে ধারণ ক্ষমতা 5 কেজি ছিল 30 ডিগ্রি সেলসিয়াসে, 25-এ নিয়ে আসায় ধারণ ক্ষমতা কমে 4 কেজিতে চলে আসলো। আচ্ছা, খুব ভালো কথা, খুব ভালো কথা। এবার আরেকটু কমাই, মনে করো আমরা আরেকটু কমিয়ে 21 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলাম 21 ব্যাচের জন্য। 21 ব্যাচের জন্য সকিনার ঘরের তাপমাত্রাকে আমরা 21 ডিগ্রি সেলসিয়াস করে দিলাম। তাহলে 21 ডিগ্রি সেলসিয়াস করার পরে আমরা দেখলাম যে আমার ঘরে ম্যাক্সিমাম কি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে? ম্যাক্সিমাম 3 কেজি জলীয় বাষ্প ধারণ করতে পারে। অর্থাৎ আমার ঘরে 3 কেজির বেশি জলীয় বাষ্প ধারণ করতে পারে না। এই ব্যাপারটা অনেকটা, আমরা মনে করো ঘরের মধ্যে একটা এসি লাগালাম, এয়ার কন্ডিশনার লাগালাম। এসি বা এয়ার কন্ডিশনার লাগানোর পরে যখন ঘরের তাপমাত্রাকে আমরা রিমোট দিয়ে কমাবো, ঘরের টেম্পারেচারকে রিমোট দিয়ে কমাচ্ছি, তখন কিন্তু আমাদের ঘরে আমাদের ম্যাক্সিমাম জলীয় বাষ্পের ধারণ ক্ষমতাটাও কমতে থাকে। এই ধরনের একটা ঘটনা ঘটতে থাকে। এখনো কি ব্লার? ব্লার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? এইরকম করলে তো আসলে লাইভ ক্লাস নিয়ে একদম অশান্তি। এইভাবে তো আসলে খুব
পেইন লাগে আসলে, আর কি বলবো, লাইভ ক্লাসে নিতে ইচ্ছে করে না। যাই হোক, লাইভ ক্লাস আর নিতে হচ্ছে না খুব বেশি দিন। পেইড কোর্সে তোমরা ভর্তি হলে পেইড কোর্সে তোমাদের দেখা হবে। পেইড কোর্সে খুবই সুন্দর কোয়ালিটির রেকর্ডেড ভিডিও পাবে, ক্লিয়ার হবে। ওইখানে মনে হয় জুম না করলে, জুম বা বা ওইরকম কোনো, এমনিতেই মোটামুটি তাহলে আশা করি নেটওয়ার্ক আজকে খুব বেশি তাহলে ডিস্টার্ব করছে। ক্লিয়ার হচ্ছে, ব্লার হচ্ছে হলে তো বুঝাইতে পারবো না আমি। হ্যাঁ, খুব দুঃখ, আমার খুব দুঃখ লাগে, আমার খুব দুঃখ লাগে। সবচেয়ে মজার মজার টপিকগুলো আমি তোমাদেরকে বুঝাতে পারি না, খুব দুঃখ লাগে। অথচ আমার পড়াইতে অনেক ভালো লাগে, কিন্তু যেদিন ব্লার হয় আর কি মনে শান্তি আছে বলো তোমরা? একটু করে শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো, আর একটু ধৈর্য ধরো। কেননা ধৈর্য ধরলে তুমি ভালো কিছু পাবে, ধৈর্য না ধরলে কিন্তু ভালো কিছু পাবে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা, একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। ক্লিয়ার হয়েছে কিনা দেখো একটু, ক্লিয়ার হয়নি? আচ্ছা, তাহলে একটু শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো। তোমাদেরকে একটা গল্প শোনাই, কি বলো? একটা জীবনের গল্প শোনাবো? আচ্ছা, আমার খুব বিখ্যাত একটা, মানে জীবনের গল্প না, খুবই মজার একটা। ক্লিয়ার হলে আমি আবার পরে ফিরে আসবো। তোমরা একটু আপাতত আমার কথাগুলো শোনো, কথাগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমার খুবই পছন্দের একজন মানুষ হচ্ছে সুশান্ত পাল আর কি। তো সুশান্ত পালের একটা খুবই বিখ্যাত লাইন হচ্ছে, তিনি বলেছেন যে ভোর দেখার আনন্দ আর ঘুমানোর আনন্দ একসাথে হয় না আর কি। তো আমার এই লাইনটা খুবই টাচ করেছে আমাকে। ক্লিয়ার হয়েছে না? ক্লিয়ার হয়নি না? আহারে, আবার ব্লার, ক্লিয়ার ব্লার হচ্ছে, এরকম কেন হচ্ছে বারবার বুঝতেছি না। আহারে, খুব দুঃখ লাগে। আচ্ছা, তাহলে একটু করে কথাগুলো শোনো, অন্তত অনেক ভালো লাগবে তোমার কাছে। সো তিনি বলেছেন যে ঘুমানোর আনন্দ আর ভোর দেখার আনন্দ না একসাথে হয় না। তা আসলে কথাটা ঠিক, যে আমরা যদি ভোর দেখতে চাই, ভোর দেখার আনন্দটা অন্যরকম। আমরা যখন ফজরের নামাজের পরে যে মানে যদি দেখি আর কি, খুবই ভালো লাগে ভোর দেখার যে আনন্দটা। কিন্তু তুমি যদি ভোর দেখার আনন্দ পেতে চাও, তাহলে তোমাকে ফজরে উঠতে হবে বা সকাল সকাল উঠতে হবে, এবং তুমি ঘুমাতে পারবে না। অথচ সকালের ঘুমটা না অস্থির, খুবই মজার। ফজরের নামাজের সময়ের ঘুমটা, সকালের ঘুমটা খুবই মজার। তো তুমি যদি খুবই মজার ঘুম পেতে চাও, তুমি ভোরের আনন্দ পাবে না। ভোরের আনন্দ পেতে চাও, তুমি ঘুমাতে পারবে না। তেমনিভাবে তোমার জীবনে তুমি যদি কষ্ট করতে চাও, তাহলে কিন্তু তুমি তোমার জীবনের আনন্দ পাবে না। তোমার জীবনের আনন্দ পেলে তুমি আর কষ্ট করতে পারবে না। মানে ব্যাপারটা হচ্ছে, দেখো, তোমার অনেক ফ্রেন্ড মার্কেটে ঘুরছে, তোমার অনেক ফ্রেন্ড পার্কে ঘুরছে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, মজা করছে, মাস্তি করছে, চিল করছে। তাদের লাইফ মানে চিল, মাস্তি, মামা, মিউজিক, ওকে। সো এসব যারা করছে, ওদেরটা হচ্ছে ওই মজা যারা পেতে চায়, তারা আবার অন্য মজা পাবে না। তারা আবার সামনে ভালো একটা রেজাল্ট করতে পারবে না। আবার যারা ভালো রেজাল্টের জন্য পড়ালেখার পেছনে পড়ে আছে, তারা আবার ওই মজাটা পাবে না। সো ভোরের আনন্দ পেতে চাইলে ঘুমানোর আনন্দ মিস, ঘুমানোর আনন্দ পেতে চাইলে ভোরের আনন্দ মিস। লাইফ এটা একটা ব্যালেন্স করে দেয়। সো তোমার উপর এখন, তুমি কোন মজা নিতে চাও, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার হয়েছে কি? ওকে, তাহলে শুরু করে দিই। দেখো ভালো করে, তাপমাত্রা হচ্ছে 30°C যখন ছিল, তখন আমার ঘরে ম্যাক্সিমাম জলীয় বাষ্প ধারণ করতে পারতো 5 কেজি। যখন তাপমাত্রা কমিয়ে 25-এ নিয়ে আসলাম, তখন ম্যাক্সিমাম ধারণ করতে পারে 4 কেজি। যখন তাপমাত্রা কমিয়ে 21°তে নিয়ে আসলাম, তখন আমার ম্যাক্সিমাম ধারণ করতে পারে 3 কেজি। ওকে, তো ভাইয়া 21 বেচের জন্যই তাপমাত্রা 21 হয়ে গেল, আর তখনই কিনা জলীয় বাষ্প ম্যাক্সিমাম ধারণ করতে পারে 3 কেজি। একটু করে চিন্তা করো তো, একটু করে দেখো তো ভাইয়া, আমার জলীয় বাষ্প, আমার ঘরে বর্তমানে কি পরিমাণ জলীয় বাষ্প আছে? আমার ঘরে বর্তমানে 3 কেজি জলীয় বাষ্প আছে। তো এখানে ব্যাপারটা একটু তোমাকে বুঝাই, খুবই সহজ ব্যাপারটা, একটু দেখো ভালো করে। আমার ঘরে এখন, এই ঘরে 3 কেজি জলীয় বাষ্প আছে। তো যেটা আমার ঘরে আছে ওটা কি চেঞ্জ হবে? আমার ঘরে যেটা আছে ওটা কি চেঞ্জ হবে? ওটা তো চেঞ্জ হবে না, 3 কেজি আছেই। আমি এই 3 কেজিকে কি ঘর থেকে বের করে দিয়েছি? এই ঘরটা হচ্ছে বদ্ধ ঘর, আমার যে ঘরটা ছিল ঘরটা বদ্ধ। সো বদ্ধ হওয়ার কারণে ওই 3 কেজি বের করে দেওয়ার কোনো সুযোগ নেই, নতুন করে ঢুকানোর কোনো সুযোগ নেই। তার মানে ঘরে যে 3 কেজি জলীয় বাষ্প ছিল সেটা কিন্তু থাকবেই। তোমার তাপমাত্রা বাড়ালো ওই 3 কেজি থাকবে, তাপমাত্রা কমালো ওই 3 কেজি থাকবে। কারণ ঘরে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তুমি যদি ঘরটাকে খুলে দাও, তাহলে জলীয় বাষ্প বাইরে চলে যাবে, ঘর অথবা বাইরে থেকে ঢুকবে। কিন্তু ঘর বদ্ধ, একেবারে ক্লোজড, তাহলে জলীয় বাষ্প বাড়ার কমার সুযোগ নেই। ফলে তোমার ঘরে যে 3 কেজি ছিল সেটাই আছে। তোমার ঘরে কি চেঞ্জ হতে পারে? তাপমাত্রা চেঞ্জ করলে ম্যাক্সিমাম ক্যাপাসিটি চেঞ্জ হতে পারে, ক্যাপাসিটি চেঞ্জ হতে পারে। বর্তমানে 3 কেজি আছে, ওই 3 কেজি থাকবে, ওটার কোনো চেঞ্জ নাই। কিন্তু ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি আছে, তোমার ঘর কতটুকু ধারণ করতে পারতো, কতটুকু জলীয় বাষ্প সে জায়গা দিতে পারতো, সে জায়গাটা চেঞ্জ হতে পারে। কারণ আমরা জানি তাপমাত্রা চেঞ্জ করলে, তাপমাত্রা কমালে ধারণ ক্ষমতা কমে যায়, বা আন্তঃআণবিক যে ফাঁকেস্থানটা সেটা কমে যায়। ফাঁকেস্থান যদি, ফ্রি স্পেস যদি কমে যায়, সে নতুন কাউকে জায়গা দিবে কোথায়? ফলে তাপমাত্রা কমালে ফ্রি স্পেস কমে যায়, ফলে ক্যাপাসিটি কমে যায়। তার মানে তাপমাত্রা কমালে কিন্তু তোমার বর্তমানে কি পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা কমে না, ক্যাপাসিটি কমে যায়। দুইটা ওয়ার্ডস, একটা হচ্ছে আমার বর্তমানে কি আছে, আর একটা হচ্ছে ক্যাপাসিটি। ক্যাপাসিটি কমে যাবে, কিন্তু বর্তমানে যেটা আছে সেটা কমবে না। এটা কিন্তু খুবই ব্যাপারটা খুবই বোঝার একটা বিষয়, যে আমার ঘরে 3 কেজি আছে সেটাই থাকবে। এই 3 কেজি আমি কোথায় নিয়ে যাব? বাইরে কোনো যাচ্ছে না, বাইরে থেকে আসছেও না।
তাহলে 3 কেজি আছে, 3 কেজি থাকবে। তার মানে কোনটা চেঞ্জ হয় না? ঘরে বর্তমানে যা আছে সেটা চেঞ্জ হয় না, চেঞ্জ হয় শুধু ক্যাপাসিটি। এই যে আমার তাপমাত্রা কমালে ক্যাপাসিটিটা চেঞ্জ হবে। তো দেখা যাচ্ছে আমরা তাপমাত্রা কমাতে 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 আমাদের ক্যাপাসিটি, দেখো ক্যাপাসিটি হয়ে গেল 3 কেজি। আমাদের ম্যাক্সিমাম ধারণ করতে পারে সে 3 কেজি। তখন আমার তাপমাত্রা হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস। এবং আমার ঘরে আছেও 3 কেজি। তার মানে আমার ঘরে 3 কেজি আছে, এবং আমার ঘর 3 কেজিকেই জায়গা দিতে পারে। 3 কেজির চেয়ে বেশি জায়গা আমার ঘর দিতে পারে না। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার ঘর, আমার সকিনার ঘর 3 কেজি জলীয় বাষ্পকে ধারণ করতে পারে। এর চেয়ে বেশি জলীয় বাষ্প সে ধারণ করতে পারে না। এবং আমার ঘরে আছেও 3 কেজি। আমি যদি একটু কমাই কি হবে? হোয়াট উইল হ্যাপেন? ভাই একটু কমান তো তাপমাত্রা, আর একটু কমান তো। আমি আমার তাপমাত্রাকে একটু কমিয়ে 20.99 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলাম। একটু কমালাম, মাত্র 0.1 ডিগ্রি কমালাম। এই 0.1 ডিগ্রি কমানোর কারণে মনে করো আমার জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা একটু কমে গেল, মনে করো 2.99 কেজিতে চলে আসলো। তার মানে আমি আমার ঘরের তাপমাত্রা একটু কমালাম, অবশ্যই ক্যাপাসিটি কমবেই। তাপমাত্রা কমালে ক্যাপাসিটি কমবে, ধারণ ক্ষমতা কমবে, ফ্রি স্পেস কমে যাবে। ফলে তাপমাত্রা একটু কমালাম, আমার ক্যাপাসিটিও একটু কমে গেল, কমে ক্যাপাসিটি হয়ে গেল 2.99 কেজি। তার মানে এই কথার অর্থ হচ্ছে আমার 20.99 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার ঘর ম্যাক্সিমাম কি পরিমাণ ধারণ করতে পারে? 2.99 কেজি ধরে রাখতে পারে। কিন্তু আমার ঘরে আছে কয় কেজি? আমার ঘরে আছে 3 কেজি। কিন্তু আমার ঘরে আছে তো 3 কেজি, আছে 3 কেজি। তাহলে সে তো 3 কেজি ধরে রাখতে পারবে না। সে ধরে রাখতে পারবে তো 2.99 কেজি। তাহলে সে ধরে রাখতে পারছে 2.99 কেজি, আর আমার আছে 3 কেজি। তাহলে আমার একটু বেশি আছে না? ওই বেশিটা সে ধরে রাখতে পারবে না। তখন ওই বেশি যেটা আছে 0.1 কেজি বেশি আছে, ওই 0.01 কেজি জলীয় বাষ্প ধরে রাখতে পারবে না, কারণ তার ক্যাপাসিটি নাই। তোমার ক্যাপাসিটি আছে, তুমি 2.99 কেজি ধরে রাখতে পারবা, তো 3 কেজি দিলে ওই বাকিটা তো তুমি ধরে রাখতে পারবা না। তখন সেটা ওই বাকি জলীয় বাষ্প, ওই বাকি অর্থাৎ এই যে বাকি 0.01 কেজি, এটা শিশির আকারে পড়ে যায়। শিশির আকারে পড়ে যায়। কোথায় পড়ে যায়? ভূমিতে পড়ে যায়, মাটিতে পড়ে যায়, ফ্লোরে পড়ে যায়, শিশির আকারে পড়ে যায় বা শিশির জমে যায়। এই যে শিশির আকারে পড়ে যাওয়া, এটাকে বলছি শিশির পড়া। আমরা যে বলি শিশির পড়ে, দেখবা শীতকালে ঘাসের উপরে শিশির পড়ে। এই শিশির কেন পড়ে? কারণ ক্যাপাসিটি যা তার চেয়েও বেশি আছে, ক্যাপাসিটি কমে যায়। শীতকালে ক্যাপাসিটি কমে যায়, কিন্তু আমাদের বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে, ফলে ক্যাপাসিটি না থাকার কারণে ধরে রাখতে পারে না, শিশির আকারে পড়ে যায় সেটা। তো কোনটাকে শিশিরাঙ্ক বলবো? এই যে আমরা যে বলছি শিশিরাঙ্ক, কখনোই আমি শিশিরাঙ্ক জিনিসটা বুঝতাম না। হোয়াট ইজ শিশিরাঙ্ক? শিশিরাঙ্ক জিনিসটা হচ্ছে যে তাপমাত্রা পর্যন্ত শিশির পড়ে না, যে তাপমাত্রা থেকে একটু কমালে শিশির পড়বে, ওই তাপমাত্রাকে বলবো শিশিরাঙ্ক। তার মানে 21 ডিগ্রি হচ্ছে এখানে শিশিরাঙ্ক, এই 21টা হবে শিশিরাঙ্ক। তার মানে কোনটাকে শিশিরাঙ্ক বলবো? শিশিরাঙ্ক ওয়ার্ডটাকে দুই ভাগে ভাঙতে পারো, একটা হচ্ছে শিশির পাবা আর একটা হচ্ছে অঙ্ক পাবা। অঙ্ক বলতে তাপমাত্রাকে বোঝাচ্ছে, পয়েন্টসকে বোঝাচ্ছে তাপমাত্রা। আর শিশির বলতে যে তাপমাত্রায় শিশির পড়া শুরু করবে, এখনো করে নাই, একটু পরে শিশির পড়বে, এখনো পড়ে নাই, এই ধরনের জিনিসটাকে বোঝাচ্ছি। সো দেখো ভালো করে, 21 শিশির পড়ে নাই, 3 কেজি আছে। 21 থেকে একটু কমালে শিশির পড়বে। তার মানে যেই তাপমাত্রা পর্যন্ত শিশির পড়ে না, একটু কমালেই পড়বে, ওই তাপমাত্রাগুলি শিশিরাঙ্ক। তাহলে 21 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 21 বেশের জন্য আমার ঘরে কি শিশিরাঙ্ক। তাহলে শিশিরাঙ্ক হবে 21 ডিগ্রি সেলসিয়াস। তা আমরা অন্যভাবে শিশিরাঙ্ককে ডিফাইন করতে পারি। শিশিরাঙ্কের সহজ ডেফিনেশনটা হচ্ছে, কাকে বলবো আমরা? শিশিরাঙ্কের সহজ ডেফিনেশনটা হচ্ছে, দেখো ভালো করে, যে বুঝি নাই, ক্লিয়ার না? ওদিকে না লিখতাম, আচ্ছা ঠিক আছে, এটা তো লিখে ফেলছি। তাহলে যেই তাপমাত্রায় ভালো করে খেয়াল করো, যেই তাপমাত্রায় ম্যাক্সিমাম যা ধারণ করতে পারে ওইটাই আমার প্রেজেন্ট হয়, ওই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলছি। তার মানে আমার প্রেজেন্ট 3 কেজি আর ম্যাক্সিমাম ধারণ ক্ষমতাও 3 কেজি। তাহলে যেই তাপমাত্রায় যেটা বায়ুতে আছে সেটাই আমার ধারণ ক্ষমতা হবে, ওটাই আমার শিশিরাঙ্ক।
বুঝতে পারছি? আচ্ছা, আবার ব্লার হয়েছে। এরকম ব্লার হলে না আসলে লাইভ ক্লাসগুলো জুমেই নিতে হবে, জুমে নিলে আর ব্লার হবে না, জুমেই নিতে হবে। নেক্সট দিন থেকে হয়তো জুমে নেওয়া লাগবে, এছাড়া তার কিছু করার নেই, খুবই কষ্ট লাগে। আচ্ছা, তাহলে আমরা শিশিরাঙ্কটা কি বুঝাতে পেরেছি? স্যার একবার আমার মুখে মুখে বলে ফেলো দেখো ভালো করে, শিশিরাঙ্ক কি? শিশিরাঙ্ক হচ্ছে, দেখো খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে আমার বায়ুতে ক্যাপাসিটি আছে কম, ক্যাপাসিটি 2.99 কেজি, কিন্তু তোমার বায়ুতে আছেই 3 কেজি, তাহলে এক্সট্রা যেটা সেটা শিশির আকারে পড়ে যাবে। তো যেই তাপমাত্রা পর্যন্ত একদম শিশির পড়ার উপক্রম হয় কিন্তু শিশির পড়ে না, একটু কমালেই পড়বে, ওই তাপমাত্রাকে আমরা বলি শিশিরাঙ্ক, ডিউ পয়েন্টস। তাহলে শিশিরাঙ্ক কি বুঝাতে পারছি? ফিল করতে পারছো? এটা হচ্ছে শিশিরাঙ্ক। সো শিশিরাঙ্ক কাকে বলবো? পরীক্ষায় কিন্তু বলে যে তাপমাত্রায় শিশির পড়ার উপক্রম হয়, এখনো শিশির পড়ে নাই, শিশির পড়ার একটা অবস্থা তৈরি হয়েছে, উপক্রম হয়েছে, ওটা শিশিরাঙ্ক। এবং এটা তোমাকে বইয়ে ফিল দেয়নি, বইয়ে এই ফিলিংসটা দেওয়া হয়নি, তোমাকে আমি ফিলিংসটা দিয়েছি যে কিভাবে শিশিরাঙ্কটা আসে, কিভাবে শিশিরাঙ্ক আসে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের আরেকটা টপিক আছে আপেক্ষিক আর্দ্রতা, ওইটা কিন্তু শিশিরাঙ্কেরই একটা টপিক, মানে শিশিরাঙ্কের বাচ্চা বলা যায়। সো আমরা একটু এই টপিকটা দেখবো, শিশিরাঙ্কের বাচ্চার এই টপিকটা। তোমরা একটু ধৈর্য ধরে আমার ক্লাসটা করো, নোট করো, দেখবা তোমরা দিনের শেষে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা খুব ভালো করে বুঝতে পারবে, এবং ভালো করে বুঝতে পারলে তুমি পরীক্ষা অ্যান্সার করতে পারবে। সো আমি একবার রিভিউ দিয়ে দিই, হ্যাঁ, একবার পুরোটা রিভিউ হয়ে যাক শিশিরাঙ্ক, এরপর তুমি তোমার স্টুডেন্টকে পড়াবা, তুমি তোমাদের বিভিন্ন সবাইকে ফ্রেন্ডদেরকে পড়াবা। ওকে, একবার পুরোটা রিভিউ হয়ে যাক। ওকে, বিসমিল্লাহ। দেখো ভালো করে, আমার কাছে একটা ঘর আছে, সকিনার ঘর, ঘরের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। ঘরের মধ্যে বর্তমানে আমার জলীয় বাষ্প আছে 3 কেজি, ঘরের মধ্যে ম্যাক্সিমাম থাকতে পারে 5 কেজি। তাপমাত্রা কমালে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যায়, কারণ হচ্ছে তাপমাত্রা যখন কমাবো তখন আমার ফ্রি স্পেস, আন্তানবিক ফাঁকা স্থান বা ফ্রি স্পেস কমে যাবে, ফলে সে ম্যাক্সিমাম ধরে রাখতে পারবে না, ফলে তাপমাত্রা কমালে আমার ক্যাপাসিটিটা কমে যায়। তো আমাদের ঘরের তাপমাত্রা 30 ডিগ্রি ছিল, তখন আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি ছিল 5 কেজি। 5 কেজি জলীয় বাষ্পকে সে জায়গা দিতে পারে, ধরে রাখতে পারে। যখন আমি তাপমাত্রা কমাবো ফ্রি স্পেস কমে যাবে, ফলে ধরে রাখতে পারবে না, তখন আমার ধারণ ক্ষমতা হয়ে যাবে 4 কেজি। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে ধরে রাখতে পারে 4 কেজি। আমি তাপমাত্রাকে আরেকটু কমালাম, 21 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলাম, ইচ্ছে করে 21 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসার পর সে ধরে রাখতে পারছে 3 কেজি। এবং আমি দেখলাম আমার বায়ুতে আছেই 3 কেজি, আমার ঘরের মধ্যে জলীয় বাষ্প আছেই 3 কেজি, আর সে ওইটাই ধরে রাখতে পারে 21 ডিগ্রি সেলসিয়াসে। এরপর তাপমাত্রা একটু কমালে তার ধারণ ক্ষমতা কমে 2.99 কেজি হয়ে যাবে, ফলে সে ধরে রাখতে পারবেই 2.99 কেজিকে। আর আমার ঘরে আছেই 3 কেজি, আমার ঘরে এক্সট্রা আছে, এক্সট্রা সে ধরে রাখতে পারবে না, তখন সেটা পড়ে যাবে শিশির আকারে, পানি আকারে, জলীয় বাষ্প আকারে পড়ে যাবে মাটিতে, বিভিন্ন গ্লাসের উপর জমা হবে, ফলে আমরা শিশির দেখতে পাবো, এটাই শিশির। এবং যে তাপমাত্রায় শিশির পড়ার উপক্রম হয় এরপর কমালেই পড়বে, ওই তাপমাত্রাটাকে, এটাকে বলছি ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল পয়েন্ট। শিশিরাঙ্ক ইজ এ ক্রিটিক্যাল পয়েন্ট। ফিজিক্সে ক্রিটিক্যাল পয়েন্ট বলতে বোঝায় যার এক পাশে বাংলাদেশ, আরেক পাশে পাকিস্তান, মাঝখানে যে আছে বর্ডার, এই বর্ডারকে বলে ক্রিটিক্যাল পয়েন্ট। তার মানে আমার এ পাশে থাকলে শিশির পড়বে না, আর এ পাশে থাকলে শিশির পড়বে, মাঝখানে যে আছে সে মাঝখানেরটাকে আমরা বলি ক্রিটিক্যাল অবস্থা বা ক্রিটিক্যাল পয়েন্ট। ওই শিশিরাঙ্ক হচ্ছে একটা ক্রিটিক্যাল পয়েন্ট। 21-এর উপরে থাকলে শিশির পড়বে না, 21-এর নিচে থাকলে শিশির পড়বে, 21-এর উপরে থাকলে শিশির পড়বে না, নিচে থাকলে শিশির পড়বে। 21কে বলি ক্রিটিক্যাল পয়েন্ট। শিশিরাঙ্ক হচ্ছে একটা ক্রিটিক্যাল পয়েন্ট, যে তাপমাত্রার নিচে নামালে শিশির পড়া শুরু করে দিবে, তাহলে ওটাকে বলছি শিশিরাঙ্ক। তো আমরা কিভাবে বুঝতে পারবো কোনটা শিশিরাঙ্ক? আমরা দেখব যে বর্তমানে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে সেটা কখন ম্যাক্সিমাম হয়। এই যে দেখো, এম ম্যাক্স, ম্যাক্সিমাম জলীয় বাষ্প আর প্রেজেন্ট জলীয় বাষ্প যদি সমান হয়ে যায়, ওই তাপমাত্রাকে বলি শিশিরাঙ্ক। ওই তাপমাত্রাটাই হবে শিশিরাঙ্ক, যে তাপমাত্রায় ম্যাক্সিমাম ধারণ ক্ষমতাটাই ঘরের মধ্যে থাকবে। ওকে, আচ্ছা, আমি আশা করি তোমাদেরকে শিশিরাঙ্ক ফিল করাতে পারছি, এটাই শিশিরাঙ্কের ফিলিংস ছিল। আমরা এত জীবন অনেক দিন ধরে শিশিরাঙ্ক পড়েছি, বাট কখনো এভাবে ফিল করিনি। সো আজকে চেষ্টা করলাম ফিল করানোর। এখন আমরা আপেক্ষিক আর্দ্রতা দেখাবো তোমাদেরকে। এটা খুবই ছোট্ট একটা টপিক, একটু করে মনোযোগ দাও, এক্ষুনি শেষ হয়ে যাবে। এরপর আমরা একটা পরীক্ষার অঙ্ক করাবো বা ম্যাথ করাবো, তোমাদেরকে পরীক্ষার একটা ম্যাথ করিয়ে শেষ করে দিব। সো এই জায়গা থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে অবশ্যই তুমি অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। এখন আসো আপেক্ষিক আর্দ্রতা। হ্যাঁ, ওকে, আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা ভালো করে খেয়াল করো। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলবো? আপেক্ষিক আর্দ্রতা কাকে বলবো? ঠিক আছে, আপেক্ষিক, এখানে অনেক বেসিক লুকিয়ে আছে। আর্দ্রতা, হ্যাঁ, মনে রাখবা ফিজিক্সে আপেক্ষিক এই যে ওয়ার্ডটা আছে না, এই আপেক্ষিক ওয়ার্ডটা দুইটা মিনিং আছে। একটা হচ্ছে রিলেটিভ, ইংলিশে যাকে বলি রিলেটিভ, আরেকটা হচ্ছে স্পেসিফিক। স্পেসিফিক ফিজিক্সে আপেক্ষিক ওয়ার্ড দিয়ে দুইটা জিনিস বোঝায়, একটা রিলেটিভ বোঝায় আর একটা স্পেসিফিক বোঝায়। আচ্ছা, এখন কত হচ্ছে স্পেসিফিক জিনিসটা কি আর রিলেটিভ জিনিসটা কি?
সেটা আমাকে বুঝতে হবে। ফিজিক্সে তোমার আপেক্ষিক ওয়ার্ডটা দিয়ে দুটো ওয়ার্ড বোঝায়, একটা রিলেটিভ বোঝায়, একটা স্পেসিফিক বোঝায়। যেমন আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা আর আপেক্ষিক আর্দ্রতা এক জিনিসটা। আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতাকে তোমরা বলো স্পেসিফিক হিট ক্যাপাসিটি, আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। আর আপেক্ষিক আর্দ্রতাকে আমরা বলি রিলেটিভ হিউমিডিটি। সো রিলেটিভ বলতে বোঝায় রেশিও। ফিজিক্সে রিলেটিভ বলতে বোঝায় আমরা রেশিওকে বোঝাবো, রেশিও। ওকে, আর স্পেসিফিক বলতে সেটা ভিন্ন বিষয়। স্পেসিফিক বলতে সেটাও ওয়ান কাইন্ডস অফ রেশিও বোঝায়, তবে সেটা একটু আমরা পরবর্তীতে আলোচনা করবো যে স্পেসিফিক জিনিসটা কি। স্পেসিফিক একটা আপেক্ষিকের বিষয় আছে, সেটা নিয়ে না। এখন রিলেটিভ দিয়ে বোঝাবো আমরা, রিলেটিভ মানে রেশিও। আপেক্ষিক আর্দ্রতায় আপেক্ষিক বলতে রিলেটিভ বোঝায়, আর রিলেটিভ বলতে রেশিও বোঝায়, রেশিও। তার মানে এখানে যে আপেক্ষিক শব্দটা ব্যবহার করেছি, সে আপেক্ষিক দ্বারা আমরা অনুপাতকে বুঝে নিব, রেশিওকে বুঝে নিব, অনুপাত। আপেক্ষিক শব্দের অর্থ অনুপাত অথবা রেশিও। আর আর্দ্রতা, আর্দ্রতা, আর্দ্রতা মানে কি? ভিজা ভিজা ভাব, একটা ভিজা ভিজা ভাব, ঠান্ডা ঠান্ডা ভাব, জলীয় বাষ্পের সাথে সম্পর্কিত। এটা জলীয় বাষ্পের সাথে সম্পর্কিত। তাহলে আর্দ্রতা সম্পর্কিত কার সাথে? জলীয় বাষ্পের সাথে। আর আপেক্ষিক বলতে বোঝাচ্ছি অনুপাত। তার মানে আপেক্ষিক আর্দ্রতাকে আমরা কি বলবো? আপেক্ষিক আর্দ্রতা সমান কি বলবো দেখো ভালো করে, যার ইংলিশ হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটি। দেখো তুমি তোমার নাম শুনেই বুঝতে পারবা যে এটা দ্বারা কি বোঝায়। সংক্ষেপে এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, রিলেটিভ হিউমিডিটি আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আর সমান কি হবে? অনুপাত। অনুপাত শব্দের অর্থ হচ্ছে ভাগ, রেশিও। কার কার রেশিও? জলীয় বাষ্পের রেশিও। তার মানে উপরও জলীয় বাষ্প হবে, নিচেও জলীয় বাষ্প হবে। জলীয় বাষ্পের রেশিওকে আপেক্ষিক আর্দ্রতা বলি। তাহলে এই যে আর, রিলেটিভ হিউমিডিটি থেকে আসছে আর, এখান থেকে আরটা আসছে। সো রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা বলতে রেশিও বোঝায়, রেশিও। জলীয় বাষ্পের সাথে জলীয় বাষ্পের রেশিও। কোন জলীয় বাষ্পের সাথে কোন জলীয় বাষ্পের রেশিও? এই যে দেখো, খুবই সহজ। বর্তমানে কি পরিমাণ আছে আর ম্যাক্সিমাম কি পরিমাণ থাকতে পারে, সেটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আমার বর্তমানে আমার ঘরের তাপমাত্রা কত? 30 ডিগ্রি সেলসিয়াস। সো 30 ডিগ্রি সেলসিয়াসে আমার কি পরিমাণ আছে এবং কি পরিমাণ থাকতে পারে। তাহলে দেখো 30 ডিগ্রি সেলসিয়াসে আমার 3 কেজি আছে আর 5 কেজি থাকতে পারে। সো আমার আপেক্ষিক আর্দ্রতা হবে 3/5। এখন আপেক্ষিক আর্দ্রতা একটা 100% দিয়ে প্রকাশ করা হয়, এটা পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমার আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হবে কত? আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হবে 3/5, তার মানে হচ্ছে 60%। আমি যদি বলি যে আমার রুমের আপেক্ষিক আর্দ্রতা 60%, এটা দ্বারা কি বোঝায়? আমার রুমের আপেক্ষিক আর্দ্রতা 60%, এটা দ্বারা বোঝায় আমার রুমে বর্তমানে জলীয় বাষ্প আছে 3 কেজি আর ম্যাক্সিমাম থাকতে পারে 5 কেজি। বর্তমান আছে 3 কেজি, ম্যাক্সিমাম 5 কেজি থাকতে পারে। এটাই হচ্ছে আমার ঘরে 60% আপেক্ষিক আর্দ্রতা দ্বারা বোঝায়। সো আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝায়? আপেক্ষিক মানে রেশিও, আর্দ্রতা মানে জলীয় বাষ্প, জলীয় বাষ্পের রেশিও, জলীয় বাষ্পের রেশিও, ব্যাপারের রেশিও। তো বর্তমানে কি পরিমাণ আছে, ম্যাক্সিমাম কি পরিমাণ থাকতে পারে, এই অনুপাত, এই রেশিওকে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এই রেশিওকে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তো আমরা একটু করে তোমাদের বইয়ে একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাও দেখাচ্ছি। বাট এই লাইনটাকে আমরা বুঝতে পেরেছি? আচ্ছা, ঠিক হয়ে যাবে, ব্লাডটা একটু পরে চলে যাবে। ব্লার ক্লিয়ার হলে একটু বলবা। তাহলে আপেক্ষিক আর্দ্রতাকে আমরা বুঝতে পেরেছি। আপেক্ষিক আর্দ্রতা বলতে বোঝাচ্ছি যে অনুপাত। কার অনুপাত? কার অনুপাত? জলীয় বাষ্পের অনুপাত। জলীয় বাষ্পের অনুপাতটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, যে আমার বর্তমানে কি পরিমাণ আছে এবং ম্যাক্সিমাম কি পরিমাণ থাকতে পারে। এই অনুপাতকে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। বর্তমানে কি পরিমাণ জলীয় বাষ্প আছে এবং ম্যাক্সিমাম কি পরিমাণ থাকতে পারে, এই রেশিও বা এই অনুপাতকে বলছি আপেক্ষিক আর্দ্রতা। সো এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই বোঝাটা আমাদের বইয়ে কিন্তু এত ক্লিয়ার করে বলে নাই বিষয়গুলা। একদম সহজ বিষয়, ক্লিয়ার করে বলা উচিত ছিল। বইয়ে এতটা ক্লিয়ার করে বলে নাই, অনেক কঠিন করে বলেছে, কোনো দরকার নাই। বর্তমানে কি পরিমাণ জলীয় বাষ্প আছে আর ম্যাক্সিমাম কি পরিমাণ জলীয় বাষ্প থাকতে পারে। লাগে গরমকালে দেখবা তুমি ঘেমে যাচ্ছ, তোমার চলতেছে না? আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, একটু করে কমেন্টে জানাও তো যে দেখা যাচ্ছে কিনা বা ক্লিয়ার কিনা, সেটা একটু জানাও তো। যে হয়তো আমাদের স্ট্রিম একটু প্রবলেম হচ্ছে। এই যে আসলে এই স্ট্রিম করাটা খুবই ঝামেলার, ফেসবুক স্ট্রিমগুলো, লাইভ স্ট্রিমগুলো খুবই ঝামেলার। একটু করে আমাকে জানাও তো এখন কি ক্লাস স্ট্রিম হচ্ছে নাকি কোনো কানেকশন প্রবলেম হয়েছে? কোনো কানেকশন প্রবলেম হয়েছে কি, নাকি স্ট্রিম হচ্ছে? হচ্ছে না? ঠিক আছে, তাহলে ক্লিয়ার আছে কি? ক্লিয়ার আছে কিনা একটু জানাও, নাকি ব্লার আছে? ক্লিয়ার থাকলে একটু জানাও, আমি এরপর একটা দেখাবো তোমাদেরকে। ক্লিয়ার আছে কিনা একটু করে জানাও। আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একটু ক্লিয়ার আছে কিনা সেটা জানাও, ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার আছে কিনা একটু করে আমাকে জানাও তো, ব্লারনেস চলে গিয়েছে কিনা।
একটু করে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আর মাত্র 5 মিনিট। তোমরা একটু 5 মিনিট সময় আমাকে দিবে, আর মাত্র 5 মিনিট, এখনই শেষ করে দিব আপেক্ষিক আর্দ্রতা। সো একটু করে ক্লিয়ার হয়েছে কিনা জানাও, আমি লিখে রাখতেছি। 5 মিনিটেই শেষ হয়ে যাবে, এর আগে শেষ হবে। আপেক্ষিক আর্দ্রতা, যাকে আমরা আর দ্বারা প্রকাশ করেছি, এটা সমান বলেছি বর্তমানে কি পরিমাণ আছে আর ম্যাক্সিমাম কি পরিমাণ থাকতে পারে সেটার যে পার্সেন্টেজ, সেটাকে বলেছি আপেক্ষিক আর্দ্রতা। ওকে, আচ্ছা ঠিক আছে। সো একটু করে আমরা সাইডে যাব, সাইডে কিছু জিনিস দেখব, ক্লিয়ার হয়েছে কিনা একটু করে জানাও। এখনও কি ক্লিয়ার হয়নি? আচ্ছা ঠিক আছে, দেখো। সো ভালো করে আমরা সবাই জানি পাপ্পা সমান মাম্মা। ফিজিক্সের খুবই মজার একটা ফর্মুলা হচ্ছে পাপ্পা সমান মাম্মা। আমরা এখন প্রমাণ করে দিই তোমাদেরকে পাপ্পা সমান মাম্মা। এই যে পি, পি মানে প্রেসার, পি মানে চাপ, তাহলে চাপ পি সমান আমরা কি জানি? বল বাই ক্ষেত্রফল, রাইট? তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বল সমান কি? বল সমান হচ্ছে পি এ। পাপ্পা সমান মাম্মা প্রমাণ করে দিব, এখনই প্রমাণ করে দিচ্ছি। এফ সমান কি বলতো? এফ সমান হচ্ছে এম এ মা, আর পি এ পা। তা আমরা যদি এখানে দুইটা মা গুণ করি, তাহলে এখানে দুইটা পা গুণ হবে, তাহলে মা মা সমান হচ্ছে পা পা। তাহলে মাম্মা সমান পাপ্পা, মাম্মা সমান কি? পাপ্পা। তোমরা তোমাদের আব্বা আম্মুকে বলতে পারো মাম্মা সমান পাপ্পা। ঠিক আছে, ফিজিক্স দিয়ে কিন্তু প্রমাণ হয়ে গেল। এই যে দেখো, এফ সমান পি এ, তাহলে হচ্ছে এফ সমান মা আর পি এ, সো পাপ্পা। সো মাম্মা সমান পাপ্পা। মজা না? ফিজিক্স আসলেই মজা, যদি বুঝতে পারো আর কি। পাপ্পা সমান মাম্মা প্রমাণ করে ফেলেছি। তো আমার উদ্দেশ্য কিন্তু পাপ্পা সমান মাম্মা প্রমাণ করা না, আমার উদ্দেশ্য অন্য কিছু। সে একটু ভালো করে খেয়াল করো আমার উদ্দেশ্য কি। আমার উদ্দেশ্য মজা দেওয়া, মজাও দিয়ে দিলাম। এবার আমার উদ্দেশ্য ভিন্ন। সো দেখো তো একটা ব্যাপারটা খেয়াল করতো। সো আমার যদি পি সমান এফ বাই এ হয়, তাহলে এফ সমান পি এ বা পা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এম এ সমান পি এ বা পা। সো এখান থেকে একটা জিনিস ভালো করে খেয়াল করো, এফ সমান যদি পি এ হয়, এফ এর পরিবর্তে আমরা বসালাম এম জি, বস্তুর ভর, ওজন এম জি, আর এখানে প্রেসার আর হচ্ছে এরিয়া। ওকে, তো আমার ঘরের এরিয়া ফিক্স, আমার ঘরের জি ফিক্স। তাহলে আমরা বলতে পারি যে এম সমানুপাতিক পি। কেন? কারণ হচ্ছে জি এবং এরিয়া এক্ষেত্রে কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট থাকলে তাদেরকে সমানুপাতিকের মধ্যে দিয়ে দিতে পারি। সো এম আর পি যদি সমানুপাতিক হয়, সমানুপাতিক শব্দের অর্থ হচ্ছে অনুপাত সমান, অর্থাৎ এম ওয়ান এবং এম টু এর অনুপাত যা হবে, পি ওয়ান এবং পি টু এর অনুপাত তাই হবে। অনুপাত সমান, অনুপাত সমান, অনুপাত সমান, এই কারণে সমানুপাতিক। সো আমরা বলতে পারি এম প্রেজেন্ট ডিভাইডেড বাই এম মেক্স যা হবে, তাহলে পি প্রেজেন্ট ডিভাইডেড বাই পি ম্যাক্সও তাই হবে। কেন? কারণ এটা সমানুপাতিক, এদের অনুপাত যা হবে ওটার অনুপাতও তাই হবে। আমরা এখান থেকে বলতে পারি, খুবই চমৎকারভাবে বলতে পারি, এম প্রেজেন্ট ডিভাইডেড বাই এম ম্যাক্স মানে হচ্ছে পি প্রেজেন্ট ডিভাইডেড বাই পি ম্যাক্স। ওকে, ম্যাক্স প্রো 100%। সো এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার আরও একটা ফর্মুলা। আপেক্ষিক আর্দ্রতার আরও একটা ফর্মুলা, যদি আমাদের পরীক্ষায় ভর দেওয়া না থাকে, আমাদের পরীক্ষায় যদি জলীয় বাষ্পের চাপ দেওয়া থাকে, সো জলীয় বাষ্পের চাপ দিলে পি প্রেজেন্ট পি ম্যাক্স, অর্থাৎ বর্তমানে জলীয় বাষ্প যে চাপ দেয় ম্যাক্সিমাম জলীয় বাষ্প যে চাপ দিতে পারে, সো ম্যাক্সিমাম চাপ, আর এটা হচ্ছে বর্তমানের চাপ। ওকে, আচ্ছা ঠিক আছে। আমরা একটু বাংলায় লিখিত কথাটাকে লিখিত আমরা ভালো করে খেয়াল করো। সো এটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাক্সিমামকে বাংলায় বলা হয় সম্পৃক্ত, আর ইংলিশে বলা হয় স্যাচুরেটেড। আমি ইংলিশটাও লিখে দিচ্ছি, স্যাচুরেটেড, সম্পৃক্ত চাপ, জলীয় বাষ্পের চাপ। সো দেখো তো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলবাষ্পের চাপ, সম্পৃক্ত শব্দের অর্থই হচ্ছে ম্যাক্স, সম্পৃক্ত শব্দের অর্থই হচ্ছে ম্যাক্সিমাম যে চাপ দেয় সেটা। সো পি ম্যাক্স ম্যাক্সিমাম যে চাপ দেয় সেটা হচ্ছে সম্পৃক্ত 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে যে পরিমাণ আছে, বায়ুতে যা আছে, বায়ুতে যা আছে ওইটার চাপ। আমরা একটা লাইন কি লিখতে পারি, আমরা একটা কথা কি বলতে পারি যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে যা আছে ওটাই তো শিশিরাঙ্কে তাই তো থাকে। শিশিরাঙ্ক কাকে বলেছি, কাকে আমরা শিশিরাঙ্ক বলেছি বলতো? শিশিরাঙ্ক ওই যে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা কখন হয়, কখন 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শিশিরাঙ্ক হয়? যখন এম পি সমান এম ম্যাক্স হয়, যখন আমার ম্যাক্সিমাম যে পরিমাণ জলে বাষ্প সেটাই আমার প্রেজেন্ট হয়ে যায়, তখনই আমার শিশিরাঙ্ক হয়। আমরা বলতে পারি এখান থেকে এই কথাটা কি বলতে পারি, 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
বায়ুতে ওইটাই ম্যাক্স হয়ে যায় না, বায়ুতে যা থাকে শিশিরাঙ্কে ওইটাই ম্যাক্স হয়ে যায়, বায়ুতে যা থাকে শিশিরাঙ্কে গেলে ওটাই ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা। আমরা বলতে পারি শিশিরাঙ্কে অর্থাৎ 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাক্সিমামকে বলা হচ্ছে সম্পৃক্ত স্যাচুরেটেড, ম্যাক্সিমামকে বলা হচ্ছে স্যাচুরেটেড সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, প্রেসার জলীয় বাষ্পের চাপ। আমরা বলতে পারি 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এদের রেশিওটাকে বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আমরা একটু করে বলবো 21 মানে কত, 21 কিসের কথা বলে, 21 আমার অহংকার, আর 21 হচ্ছে শিশিরাঙ্ক। আমরা বলতে পারি 21 আমার অহংকার, 21 হচ্ছে শিশিরাঙ্ক। সো শিশিরাঙ্কে তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, আর 30 হচ্ছে বায়ুর তাপমাত্রা। সো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তোমার বই খুলে দেখো, তোমার বই আপেক্ষিক আর্দ্রতা আর সমান লেখা আছে শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ আর বায়ুর তাপ 100%। বুঝতে পেরেছো? ঠিক আছে, আচ্ছা। সো দেখো শিশিরাঙ্কে জলীয় বাষ্পের চাপ, তার মানে এই যে এখান থেকে এসেছে, আর বায়ুর তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ। শিশিরাঙ্ক কেন বলছি? কারণ শিশিরাঙ্কে ম্যাক্সিমাম হবে কোনটা, ওই বায়ুর তাপমাত্রায় যেটা প্রেজেন্ট আছে 3 কেজি, ওই 3 কেজিটাই শিশিরাঙ্কে ম্যাক্সিমাম। আর বায়ুর তাপমাত্রা কোনটা, 30 ডিগ্রি সেলসিয়াস লিখে রাখতে পারো, কনফিউশন লাগলে 30 ডিগ্রি, আর এখানে লিখে রাখতে পারো 21 ডিগ্রি। সবসময় যে 30 আর 21 হবে তা কিন্তু না, শিশিরাঙ্ক যা হবে ওটাই বসাবো, আর বায়ুর তাপমাত্রা যা হবে ওটাই বসাবো। এই শিশিরাঙ্কে ম্যাক্সিমাম জলীয় বাষ্পের চাপ, শিশিরাঙ্কে ম্যাক্সিমাম জলীয় বাষ্পের চাপ ব্লার অনেক বেশি। আচ্ছা, ক্লিয়ার হয়ে যাবে। এই যে শেষ, আর একটা মিনিটই শেষ হয়ে যাবে। আমি অলরেডি ফর্মুলা লিখবো এখন, জাস্ট ফর্মুলাটা লিখে রাখলাম, যাও শেষ, আর পড়াবো না, আমি মার্কার ফেলে দিচ্ছি। ফর্মুলাটা লিখলাম, এখন ফর্মুলাটা একটু বুঝিয়ে দেবো, শেষ, মার্কার ফেলে দিলাম। একটা মিনিট, দেখো এই যে শেষ, ফর্মুলাটা বুঝিয়েই শেষ করে দিব। তোমাদের বইয়ে এই ফর্মুলাটা আছে, দেখো ফর্মুলাটা লেখাই আছে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে ফর্মুলাটা দেখাবো, ফর্মুলাটা দেখার পরে রিভিউ দিব, রিভিউ দেওয়ার পরে শেষ করে দেবো। সে একটু করে থাকিও, একটা মজার কথা বলবো, তারপরে শেষ করে দিব। পুরো চ্যাপ্টারটা খুবই সহজে বোঝানোর চেষ্টা করলাম, ব্লাড যদিও একটু ডিস্টার্ব করেছে, ব্লাডটা ছাড়া মোটামুটি চেষ্টা করি বোঝানোর ভালো করে, জানি না কতটুকু পারি। ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। ক্লিয়ার একটু মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো। যদি আজকের ক্লাসটা তুমি বুঝেই থাকো, তুমি শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা এটা জীবনেও বুঝো নাই, আজকে যদি এটা তোমার জীবনে ক্লিয়ার হয়, তাহলে তুমি অবশ্যই আজকের ক্লাসটা শেয়ার করে দাও, মেনশন করে দাও তোমার ফ্রেন্ডদেরকে, যেন তারা পড়তে পারে। এবং আমাদের আজকে রাতে পেইড কোর্সে ঘোষণা আসবে, আজকে রাতে পেইড কোর্সে ঘোষণা পাওয়ার সাথে সাথে নিজের সিট কনফার্ম করে ফেলো, 600 জনের সিট কনফার্ম হয়ে যাক তোমার সিটটা। ওকে, ক্লিয়ার তো? ওকে, দেখো তাহলে শিশিরাঙ্কের তাপমাত্রায় ম্যাক্সিমাম জলীয় বাষ্পকে আমরা ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করি। ছোট হাতের এফ দিয়ে বুঝাই শিশিরাঙ্কে জলীয় বাষ্পের ম্যাক্সিমাম চাপ, ম্যাক্সিমাম প্রেসার, আর বড় হাতের এফ দিয়ে বুঝাই বায়ুর তাপমাত্রায় শিশিরাঙ্কের ম্যাক্সিমাম প্রেসার। তাহলে তোমাদের বই লেখা আছে আপেক্ষিক আর্দ্রতা সমান ছোট হাতের এফ ডিভাইডেড বাই বড় হাতের এফ ইন্টু 100%। তাহলে এটা কোত্থেকে এসেছে? এখান থেকে। এটা কোত্থেকে এসেছে? এখান থেকে। এটা কোত্থেকে এসেছে? এখান থেকে। এটা কোত্থেকে এসেছে? শিশিরাঙ্ক থেকে। শিশিরাঙ্ক বুঝলে আপেক্ষিক আর্দ্রতা একদম ক্লিয়ার। তোমাদেরকে একেবারে ক্লিয়ার করে দিলাম শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা। এবার তুমি তোমার টেস্ট পেপার যাও, তুমি ম্যাথ করতে যাও, সবগুলা ম্যাথই তুমি পারবে। ভাইয়া পুরো বইটা আমরা আমাদের ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পুরো বইটা 10 থেকে 12 বার শেষ করেছি, অথচ একটা ম্যাথও পারি না, বিকজ তুমি তোমার পড়াটাকে বেসিক দিয়ে পড়ো নাই, তুমি তোমার পড়াটাকে এইভাবে ক্লিয়ার করে পড়ো নাই। পড়ার স্টাইল আছে অনেক, পড়ার অনেক ধরনের স্টাইল আছে। তোমাকে কেউ বইটা রিডিং পড়িয়ে দিবে, আর কেউ তোমাকে ডিফারেন্ট ওয়েতে জিনিসটা বোঝানোর জন্য কনসেপ্ট দিয়ে পড়াবে, কনসেপচুয়াল, যাতে তোমার কাছে কোনো কনফিউশন না থাকে, নো কনফিউশন, একেবারে পানির মতো তোমার কাছে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। আমি চেষ্টা করব তোমাদের পুরো ফিজিক্স বইটা পানির মতো প্রত্যেকটা কনসেপ্টকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। সো অবশ্যই তোমরা আমাদের সাথেই থাকবে এই আশায় আজকের ক্লাসটা শেষ করছি। মেনশন করে দিও, শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।